Dear faculty members, my colleagues and students, Assalamu alaikum and very good evening. It's my great pleasure to welcome all of you to our today's webinar on WSCI and the IOE that we are continuing from last three sessions. I find it very much interactive with the students. And আমার মনে হয় যে এই জিনিসগুলো স্টুডেন্টদের অনেক মানে ডাইভার্স ক্লিনিক্যাল সিনারিও ওদেরকে চিন্তা করতে সাহায্য করছে এবং হোপফুলি আমরা নেক্সট হয়তো আহ, একটা দুটো ক্লাস থেকেই আর ক্লিনিক্যালটা শুরু করবো বোথ শর্ট কেস অ্যান্ড লং কেসেস। সো উইথ দিস ফিউ ওয়ার্ডস আমার মনে হয় আজকে আমি আর খুব বেশি কথা না বাড়িয়ে আমাদের ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন প্রফেসর মার্গুব হোসেন, প্রফেসর ইব্রাহিম সিদ্দিকী, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস টুডে অ্যান্ড এনলাইটিং আস। আই থিঙ্ক স্টুডেন্টদের অনেক কোশ্চেন থাকবে, এই কোশ্চেন গুলো ওনারা যারা আছেন সবাই মিলে আমরা আনসার করার চেষ্টা করবো। অ্যান্ড থ্যাংকস অল দ্য স্টুডেন্টস ফর জয়নিং আস টুডে। উইথ দিস ফিউ ওয়ার্ডস আমরা শুরু করছি এখন। এটাই গতানুগতিক ভাবে কথা, ইট ইজ ইউর প্ল্যাটফর্ম, জাস্ট এনরোল ইউর নেম ফর দ্য আপকামিং প্রেজেন্টেশন। যত বলবে তত বেশি শক্ত হতে পারবে। আর এখানেও যেমন আজকে অনেক কিছুই আমরা ফ্যাকাল্টি থেকে জানবো, অনেক কিছুই আমরা জানি না। জাস্ট কিপ অ্যান ওপেন মাইন্ড অ্যান্ড ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন টু দ্য ফ্যাকাল্টি মেম্বার্স। আমাদের কোনো ডিসক্লোজার নেই, সাধারণত আমরা অথেন্টিক এই সোর্স থেকে ইনফরমেশনগুলো দিয়ে থাকি। এবং আজকের আমাদের আহ, কয়েকটা স্টেশন আমরা সাজিয়েছি একটু ডিফারেন্ট ভাবে। একটা চেস্ট ইমপ্লান্টের হয়তো একটা স্টেশন থাকবে, একটা স্টমা সফট টিস্যু ইনফেকশন একটা দেখানো হবে, ইন্টেস্টাইনাল টিউব একটা, অ্যান্ড নেক্সট ওয়ান সাম ইন্টেস্টাইনাল প্যাথোলজি। কিছু ইমেজ রিলেটেড আমাদের মানে কোশ্চেন থাকবে। ইফ উই ক্যান অ্যাকোমোডেট ফুললি, যদি পাঁচটা করতে পারি অথবা ফোর স্টেশন যদি আজকে আমরা করবো। Just put your question in the chat box, not in the chat box. Just ask your question directly and participate actively with the faculty members. I think it's a fully interactive session. So যত বেশি ইন্টারাক্টিভ করবে তত বেশি লার্নিং সেশনটা আমাদের জন্য হয়তো তত বেশি ভালো হবে। সো আমরা এখন শুরু করছি স্টেশন ওয়ান দিয়ে। স্টেশন ওয়ান ফার্স্ট উইল বি মডারেটেড বাই ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল, ক্যান ইউ হিয়ার মি? जी सर, अस्सलाम वालेकुम सर। ইয়েস, ইউ প্লিজ মডারেট ইউর স্টেশন। আমি তোমাকে এই শেয়ার করছি। ওকে, দিস ওয়ান ইউ প্লিজ স্টার্ট। Okay, assalamu alaikum, dear students. Here is the scenario. A 66-year-old male has been diagnosed with metastatic colorectal cancer and subsequently planned for multiple regime of long-term chemotherapy with vesican drugs. So you will see an image of the patient having an implantable device in the upper chest, right upper chest, marked by an arrow. So your total time is 10 minutes. So next slide. So see the image carefully and answer the following questions. Name the implant that has been placed on the right chest wall and neck region. Anyone? Any students? এনি Sir, স্টুডেন্ট, সিনারিওটা আরেকবার দিবেন স্যার। স্যারেরটা একবার দিব। জি স্যার। Demo port pane. Okay, so is a patient of metastatic colorectal cancer and plan for long-term chemotherapy with vesican drugs. ওকে, So name the implant that has been placed on his right chest wall and neck region. Anyone? Demo port. Chemo port. Okay. So chemo port through which side? মানে which vein? Subclavian vein. সাবক্লেভিয়ান তো না, এটা আসলে দেখা মানে ইয়েটা কিন্তু আরেকটু ভালো করে দেখলে দেখা যাবে এটা ইন্টারনাল জুগুলার দিয়ে অ্যাপ্রোচ করা হয়েছে, নট সাবক্লেভিয়ান। দুই দিক দিয়ে অ্যাপ্রোচ করা যায়, ইন্টারনাল জুগুলার সাবক্লেভিয়ান দুই দিক দিয়ে অ্যাপ্রোচ করা যায়। এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ইন্টারনাল জুগুলার দিয়ে অ্যাপ্রোচ করা হয়েছে। সাবক্লেভিয়ান হলে ক্লেভিকেলের নিচেই থাকতো, তার যে সাবকিউটেনিয়াস এই ইয়েটা দেখা যাচ্ছে, ক্যাথেটারটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু ক্লেভিকেলের উপরে পর্যন্ত। এইটা দিস ওয়ান। জি স্যার, জি স্যার। ওকে, The next question, sir. So, what is a chemo port? Anyone? এনি স্টুডেন্ট প্লিজ। Any student? কোনো ফর্মাল ডেফিনিশন লাগবে না, জাস্ট টু হ্যাভ এন আইডিয়া যে এটা সম্বন্ধে আমরা কি জানি বা কিভাবে বলা যায় একটা কেমো পোর্ট যদি আমরা বলতে চাই এটা কি জিনিস। A small surgically implanted device
for long-term reliable access to a large vein. ওকে, ভেরি গুড। তাহলে আমরা অ্যান্সারটা দেখি। এটাই আসলে যে এটা পেরিফেরালি মানে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার উইচ ইজ ইমপ্ল্যান্টেড সাবকিউটেনিয়াসলি ইন এ পেরিফেরাল সাইট ফর লং টার্ম ইউজ। সো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস? এনিওয়ান? It secure a central access. Also, it protects the peripheral veins, reduce Okay. the pain. ওকে, আর Easy to introduce. ইজি টু ইন্ট্রোডিউস, এত বেশি ইজিও না কেমোপোর্ট ইনসার্ট করা। স্যার রিপিটেড প্রিক অ্যাভয়েড করা যায়। ওকে, Convenient for patient. কনভেনিয়েন্ট ফর পেশেন্ট। তাহলে আমরা মানে কয়েকটা অ্যান্সার নিতে পারি যে একটা পেশেন্টের আমরা রিপিটেড লং টার্ম ইউজ, এটা সেন্ট্রাল ভেনাস অ্যাক্সেস থাকবে আমার, তার যেহেতু আমরা যদি একটু দেখি, ইট ফ্যাসিলিটেটস দ্য রিপিটেড অ্যাডমিনিস্ট্রেশন অফ কেমোথেরাপি, রিডিউসেস ডিসকমফোর্ট, প্রোটেক্টস পেরিফেরাল ভেইন, long term reliable IV access. The port is a silicone disc that can withstand up to 2000 puncture. আর লিস্ট মেনটেনেন্স ক্যান বাথ সুইম লং টার্ম অ্যাক্সেস মান্থস টু ইয়ার্স পর্যন্ত আমরা রাখতে পারি। ঠিক আছে, তাহলে একটা মানে কেমোপোর্ট থাকার সুবিধা হচ্ছে যে কেমোপোর্টের যে ডায়াফ্রামটা থাকে ওইটাতে আমরা যে অ্যাক্সেস করি বা যে নিডেল দিয়ে আমরা অ্যাক্সেস করি সেটা আপ টু 2000 প্রিক পাংচার মানে পর্যন্ত পেশেন্ট উইথস্ট্যান্ড করতে পারবে এই ডায়াফ্রামটা। আর এটা এই যে আমরা যে ভেসিক্যান ড্রাগগুলো দিব পেরিফেরাল যে ভেইনগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করবে, যে পেরিফেরাল ক্যানুলা দিয়ে যদি আমরা দিই সেক্ষেত্রে। আর এটা পেশেন্টের জন্য কনভিনিয়েন্ট, পেশেন্ট মানে এটার মেনটেনেন্স কম খুব, পেশেন্ট শাওয়ার নিতে পারবে, খোলা রাখতে পারবে। আর কিছু মেনটেনেন্স আছে অ্যাডভাইস, সেগুলো আমরা পরে আসছি। স্যার নেক্সট কোশ্চেন। সো হোয়াট আর দ্য আদার বেনিফিটস অফ কেমোপোর্ট আদার দেন কেমোথেরাপি? কেমোথেরাপি ছাড়া কেমোপোর্টের আর কি কোনো বেনিফিট আছে বা আর কোনো ইউজ আছে? এনিওয়ান? প্যারেন্টাল নিউট্রিশন দিয়ে দিতে পারি। প্যারেন্টাল নিউট্রিশন দেওয়া ভেরি যেত গুড, লং টার্ম প্যারেন্টাল নিউট্রিশন দিতে পারি, ভেরি গুড। আর লং টার্ম অ্যান্টিবায়োটিক থেরাপি যদি দেওয়া লং টার্ম অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে, গুড। Also for high volume and rapid infusion. Also can be used for blood transfusion. ব্লাড ট্রান্সফিউশন, ভেরি গুড। অলমোস্ট সবগুলাই আসছে এবং আমরা স্যাম্পলও কালেক্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে ডেলিভারি অফ ফ্লুইড অ্যান্ড ট্রান্সফিউশন, ব্লাড ড্র, ইমেজিং প্রসিডিওর, দ্য পোর্ট ক্যান বি ইউজ টু ইনজেক্ট ডাই ফর পেট সিটি স্ক্যান, ফ্যাসিলিটেটিং ডায়াগনস্টিক প্রসিডিওর ইউজ ফর টোটাল প্যারেন্টাল নিউট্রিশন। গুড, আমরা সবগুলাই এসছি মোটামুটি। সো আর নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য পটেনশিয়াল রিস্ক অফ কেমোথেরাপি পোর্ট? ডিউরিং প্লেসমেন্ট নিউমোথোরাক্স হতে পারে, সেপসিস। একটা হচ্ছে যে রিস্ক যদি আমরা বলি তাহলে হ্যাঁ ডিউরিং প্রসিডিওর নিউমোথোরাক্স হতে পারে। আর এখানে বলছে রিস্ক অফ কেমোথেরাপি পোর্ট, মানে পোর্টটা ইমপ্ল্যান্ট করার পরে এই পেশেন্টের আর কি কি রিস্ক থাকে? Sir, infection that can lead Infection to হতে পারে। sepsis, thrombosis, ওকে, গুড, catheter occlusion, ইয়েস, any kind of pain or discomfort. ওকে। পালমোনারি এম্বোলিজম হতে পারে যদি কোনো কারণে ওপেন। পালমোনারি এম্বোলিজম, আচ্ছা, যদি থ্রম্বাস থাকে লং টার্ম সেটা ডিসলস হয়ে হতে পারে। ওকে স্যার, আমরা দেখি অ্যান্সার গুলা। সো থ্রম্বোসিস, ইনফেকশন, ডিসপ্লেসমেন্ট, মোস্ট কমনলি যেটা হয় মানে ইনফেকশন আর ডিসপ্লেসমেন্ট এই দুইটাই সবচেয়ে বেশি কমন। থ্রম্বোসিসটাও কমন, যদিও এখন যেই ক্যাথেটার গুলো আছে সেগুলো ওপেন এন্ডেড ক্যাথেটার এবং এগুলো মান্থলি ফ্লাশ করা হয়, সেক্ষেত্রে মানে থ্রম্বোসিসের ইনসিডেন্সটা অনেক কম। তবে ইনফেকশন ডিসপ্লেসমেন্টটা ইনফ্রিকুয়েন্টলি পাওয়া যায় যদি আমরা মানে ঠিক মতো পেশেন্টের আফটার কেয়ার গুলো না নিই। সো ক্যান ইউ নেম দ্য নিডেল that access the port? Anyone? Non-coring needle. Non-coring, Done. হ্যাঁ, non. Hubertic needle. Huber needle. Very good, very good, very good. মানে non-coring Huber needle. তাহলে এটার সুবিধা কি, মানে কেন আমরা বাটারফ্লাই দিয়ে অ্যাক্সেস করলে অসুবিধা কি? এটা তো দেখতে বাটারফ্লাই এর মতোই। কেউ বলতে পারবে? একটা নিডেল অনেক এক্সপেন্সিভ না? Self-sealing হয়ে যায়, self-sealing after the needle is withdrawn. নন কোরিং মানে কি, নিডেলটার ভিতরে মানে নিডেলটা যখন পিয়ার্স করবে ডায়াফ্রামটা, ওটা ডায়াফ্রামটাকে ইনজুরি করবে না, ঠিক আছে, দ্যাট ইজ দ্য নন কোরিং।
ঠিক আছে, অন্যান্য নিডেল যেগুলো আমরা যখন ইন্ট্রোডিউস করব ডায়াফ্রামের ভিতরে, সেটা ডায়াফ্রামের মধ্যে একটা ইনজুরি হয় এবং ডায়াফ্রামটা আলটিমেটলি ওই সিলিকনটা আস্তে আস্তে ফেটে যায়। সেই কারণে নন কোরিং হুবার নিডেল ইজ আইডিয়াল টু অ্যাক্সেস দ্য পোর্ট। ঠিক আছে, একটা হুবার নিডেল আমরা কতদিন রাখতে পারি? একবার অ্যাক্সেস করা হলে পোর্ট মানে নিডেলটা কতদিন রাখা যায় ম্যাক্সিমাম? না, One week. মনে করেন যে 1 week. কোনো কেমো আমি 48 আওয়ার্স 3 দিন পর্যন্ত চলে না অনেকগুলো ড্রাগ, তখন 1 week. 1 উইক, হ্যাঁ 7 ডেজ ম্যাক্সিমাম, 5 to 7 ডেজ হচ্ছে ম্যাক্সিমাম। একজন চ্যাট বক্সে অ্যান্সার দিয়েছেন 6 মান্থ। 6 মান্থ কখনোই না, যদি 7 দিনের বেশি ইউজ করতে হয় তাহলে আমাকে অবশ্যই 7 দিন পরে এটার চেঞ্জ করতে হবে। স্যার নেক্সট স্যার। So here is another image. So show the image. What is peripherally inserted central catheter line as shown in the image? So this is another uh, device which accesses to the central vein. So can you define what is a PICC line? আসলে এটার স্যার কোশ্চেনের মধ্যে অ্যান্সারটা দিয়ে দেওয়া হয়েছে। PICs. ভিতরে জি, আপনার মধ্যে পেরিফেরালি ইনসার্টেড সেন্ট্রাল ক্যাথেটার। তাহলে আমরা যদি এখানে বলি যে এখানে কেমোপোর্টের সাথে এটার ডিফারেন্সটা কি? এনিওয়ান? জি, কেমোপোর্টের সাথে পিক লাইনের বেসিক ডিফারেন্সটা কি? কেউ কি বলতে পারবেন? দেখছো কিসের মধ্যে বসছে তোমার? মিউটেড কেমোপোর্টটা লং টার্ম ইউজ করে, যে পিআইসিসিটা নট ইউজড ফর লং টার্ম। ওকে, আর And chemoport needs small minor surgical procedure, but PICC needs less invasive procedure. ওকে, মানে সেন্ট্রাল যেটা আমরা কেমোপোর্ট দিচ্ছি সেটা টিপটা কোথায় থাকতেছে, আর এই যে পিক লাইনের টিপটা কোথায় থাকতেছে? Chemoport chest wall, in chest wall, and in case of PICC, না, it কোন is ভেইনে থাকতেছে? টিপ হোয়াট দ্য টিপ লাইস in peripheral vein. না, কেমোপোর্টের আমরা যে ইন্ট্রোডিউস করতেছি সেটার টিপটা কোথায় থাকে? মানে কেমোপোর্টটা আমরা কতটুকু ইন্ট্রোডিউস করি? এটা কি ইন্টারনাল সেন্ট্রাল? জুগুলার ভেন। জি, কেমোপোর্টটা ইন্টারনাল জুগুলার ভেন। ইন্টারনাল জুগুলার ভেইন দিয়ে আমরা অ্যাক্সেস করি, তারপরে কতটুকু মানে যায় এটা? স্যার রাইট এট্রিয়াম স্যার। রাইট অ্যাট্রিয়াম, ক্যাভোঅ্যাট্রিয়াল জাংশন, মানে সুপিরিয়র ভেনা ক্যাভা আর অ্যাট্রিয়ামের যে জাংশনটা ক্যাভোঅ্যাট্রিয়াল জাংশন বলে, সেই জাংশন পর্যন্ত থাকে। ঠিক আছে, পিক লাইনের ক্ষেত্রেও সেম, কিন্তু দুইটার অ্যাক্সেসটা ডিফারেন্ট। একটা হচ্ছে আমি পেরিফেরালি অ্যাক্সেস করতেছি আর একটা সেন্ট্রালি অ্যাক্সেস করতেছি। ঠিক আছে, আর একটার যদি আমরা শুরু থেকে ডিফারেন্স গুলো চিন্তা করি, যে এই পেরিফেরাল পিক লাইন, যেটা পিক লাইনটা আমার ডিভাইসটা স্কিনের বাইরে থাকে, তাহলে এটার চান্স অফ ইনফেকশন বেশি, এটার মেনটেনেন্সও বেশি। এটা দেখা যাচ্ছে 2-3 দিন পরপরই আমাকে ড্রেসিং করতে হবে এবং এটাতে অ্যাসেন্ডিং ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে। আর এটা লং টার্ম ইউজের জন্য কনভেনিয়েন্ট না পেশেন্টের ক্ষেত্রে, পেশেন্টের জন্য খুব ডিসকমফোর্ট, এবং এটাতে চান্স অফ ইনফেকশনটা অনেক বেশি। আর কেমোপোর্টের ক্ষেত্রে যে একজন একটা বলছেন যে এটা একটা খুবই আউটডোর প্রসিজিওর, মানে আমরা যেভাবে আইভি ক্যানুলা করছি পিক লাইনটা অলমোস্ট সেম, যদিও এখানে আল্ট্রাসাউন্ড গাইডেড করতে হয়। আর সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারটা আমাদেরকে থিয়েটারে নিয়ে একটা সার্জিক্যাল প্রসিজিওরের মধ্যে যেতে হয়। এটা একটা বড় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। আর শর্ট টার্ম ইউজের ক্ষেত্রে পিক লাইন ইজ মোর প্রেফারেবল, যে একটা পেশেন্টের মানে 2 উইকস 3 উইকসের জন্য শুধুমাত্র আমরা কেমো দিব বা ইউজ করব, সেক্ষেত্রে পিক লাইনটা মোর প্রেফারেবল, এটা লিস্ট ইনভেসিভ পেশেন্টের জন্য। একটু মেনটেনেন্স বেশি হলেও যদি শর্ট টার্ম আমরা চিন্তা করি তাহলে পিক লাইন ইজ অলওয়েজ প্রেফারেবল। ওকে, সো when will you think for a central venous access device? To infuse irritant substance for long-term use or frequent use.
also when the peripheral veins are compromised. ওকে স্যার আমরা অ্যান্সার গুলো একটু দেখাই যে পেশেন্ট রিকোয়ারিং 6 or more days of IV therapy should be assessed for a central venous access device. যখন আমরা চিন্তা করব যে একটা পেশেন্ট 1 সপ্তাহের বেশি আইভি পাবে, তখনই আমরা চিন্তা করব সেন্ট্রাল ভেনাস অ্যাক্সেস। সেটা নট নেসেসারি কেমোপোর্ট অথবা পিক লাইন হতে পারে, সেটা সিবি লাইনও হতে পারে। ঠিক আছে, যখনই একটা পেশেন্টের ক্ষেত্রে আমরা চিন্তা করব যে এই পেশেন্টটা 1 সপ্তাহের বেশি প্যারেন্টারাল অ্যান্টিবায়োটিক হোক বা ফ্লুইড হোক অথবা নিউট্রিশন হোক, যেটাই পাবে না কেন, তখনই আমরা চিন্তা করব যে তার একটা সেন্ট্রাল ভেনাস অ্যাক্সেস শুড বি দেয়ার। সেটা হতে পারে পিক লাইন, সেটা হতে পারে সিবি লাইন, সেটা এনিথিং, বাট একটা সেন্ট্রাল ভেনাস অ্যাক্সেস পেশেন্টের অবশ্যই থাকা উচিত। ওকে স্যার, নেক্সট স্যার। সো মেনশন 3 ইউজেস অফ পিক লাইন। এই যে আমরা পিক লাইনটা দেখলাম, এটার 3টা ইউজ কেউ একজন বলেন। এনিওয়ান? total parenteral nutrition. জি। TPN, দেন Or So chemotherapy. medication introduction of contrast media. কন্ট্রাস্ট মিডিয়া হতে পারে, কেমোথেরাপি হতে পারে, টিপিএন হতে পারে। শর্ট টার্ম ইউজের জন্য, শর্ট টার্ম যে কোনো ইউজের জন্য অ্যাকচুয়ালি ইন্ডিকেশনগুলো অলমোস্ট ওটার মতোই আসবে, কিন্তু এখানে শর্ট টার্ম ইউজের ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। So, আমরা ইয়েগুলো একটু দেখি স্যার। জি, তো লং টার্ম আইভি ট্রিটমেন্ট অ্যাডমিনিস্টারিং অ্যান্টিবায়োটিক, কেমোথেরাপি অর আদার মেডিকেশন দ্যাট মাইট বি ইরিটেটিং টু স্মলার ভেইন, যে আমরা শুরুতেই বলছি যে ভেসিকেন ড্রাগ যেগুলো হয়। Nutrition, delivering parenteral nutrition, blood drawing, taking blood sample frequently, which avoids the need for separate needle stick. So, can anyone tell what is CLABSI? Central line associated bloodstream infection. Very good. এটাকে যদি আমরা একটু ডিফাইন করতে বলি তাহলে কিভাবে করা যায়? When infection occurs through a central venous access. ওকে, সেটা আমরা কিভাবে বুঝবো? মানে কোনো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে? মুখটা তো ওয়ার্ড এখন করে দিতে পারতেন একবারই। কোন কেউ কি কিছু বলবে? কোন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অথবা সাইন সিম্পটম? পেশেন্টের ফিভার থাকবে স্যার, পোস্ট সাইট এরিয়াটা রেড থাকবে, রেডনেস, সোলেন থাকতে পারে। আচ্ছা, Hypotension থাকবে। তারপর আমরা ডায়াগনোসিসের জন্য কি করব, কি টেস্ট করব? ব্লাড কালচার করব। কোত্থেকে নিব স্যাম্পল? সাপোর্টেড টিপ থেকে স্যার। মানে কি পোর্ট রিমুভ করতে হবে? ওকে, দেখিয়ে দাও। হ্যাঁ জি স্যার। So a CLABSI is a lab confirmed bloodstream infection that happens when a pathogen contaminates a central line. The central line can be in the neck, chest or groin. It is diagnosed if the infection is not related to an infection at another site. To meet the criteria, the patient must have a positive blood culture plus signs and symptoms like fever and chill. CLABSI is used for epidemiological surveillance and public health reporting in নন রিসার্চ সেটিং। মানে আসলে এটা হচ্ছে যে মানে বইয়ের ডেফিনেশন, আমরা যদি একটু সহজ করে বলি যে ক্ল্যাবসি যদি আমাকে ডায়াগনোসিস করতে হয়, আমাকে 2টা স্যাম্পল নিতে হবে এট এ টাইম বা 2 আওয়ার্স অ্যাপার্টে। মানে আমি সেন্ট্রাল লাইনের থেকেও স্যাম্পল, মানে আমার যে ডিভাইসটা থাকবে সেখান থেকেও স্যাম্পল নিব, পেরিফেরাল থেকেও স্যাম্পল নিব, এবং দোনোটাতেই যদি পজিটিভ আসে তখনই আমরা বলতে পারবো যে এটা সেন্ট্রাল লাইন অ্যাসোসিয়েটেড ব্লাড স্ট্রিম ইনফেকশন। ঠিক আছে, অনেক সময় দেখা যাবে ব্যাকটেরিমিয়া থাকবে, কালচার নিলে ব্যাকটেরিমিয়া থাকবে, পেশেন্টের ক্লিনিক্যাল সাইন সিম্পটম থাকবে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্ল্যাবসি ডিক্লেয়ার করতে পারবো না। এবং সেই অনুযায়ী কিছু গাইডলাইন আছে যে আমি অ্যান্টিবায়োটিক কখন দিব, কখন ক্যাথেটার রিমুভ করব। সবসময় যে আমাকে ক্যাথেটার রিমুভ করতে হবে দ্যাট ইজ নট নেসেসারি। ওটার এই মানে CRBSI এর কিছু ক্রাইটেরিয়া আছে, ক্ল্যাবসিরও কিছু ক্রাইটেরিয়া আছে, সেই অনুযায়ী আমরা ফার্দার স্টেপগুলো নিব। স্যার, থ্যাংক ইউ স্যার। Thank you, Dr. Saiful, for nicely moderating this station. A very good question, well designed, well moderated. Professor Ibrahim, will you make any comment, please?
ভেরি ভেরি গুড স্টেশন। স্টেশন আমি বলবো ইনস্ট্যান্স যেটা অস্কিতে এভাবে আসতে পারে। তো কমপ্লিকেশন গুলো একটু দেখতে পারি আমি আবার যে কমপ্লিকেশনসটা কি শিওর পার্টটা একটু আসি। কমপ্লিকেশন এতটুকু যে পটেনশিয়াল রিস্ক অফ কেমোথেরাপি কেমোপোর্টস আরো আছে ডিউরিং প্রসিজিওরটা লেখা নেই মানে জি এখানে স্যার। যেগুলো আলোচনায় আসছে যে পার্টিকুলারলি দ্য পেশেন্টের স্টার্টিং এ যেটা নিউমোথোরাক্স যদিও এটা করা হয় আল্ট্রাসোনোগ্রাম গাইডেড বাট অনেক সেন্টারে ফ্যাসিলিটিস না থাকার জন্য যেমন সেন্ট্রাল লাইনগুলো ব্লাইন্ডলি দেওয়া হয় এটাও মনে হয় অনেক সেন্টারে ব্লাইন্ডলি দেয় সাইকুল কি বলো জি স্যার, জি স্যার, ব্লাইন্ডলি দেয় এক্স্যাক্টলি বেশিরভাগ। আমি ওইটাই বলতে চাই যে এই যে এটা হচ্ছে চেস্ট হলে আমরা যেহেতু সাবক্লিনিয়াল ভেনকে আমরা প্রেফার করি, তো এখানে যদি বলো কমপ্লিকেশন কথা বলা হয় ওরা ভাগ করে বলতে পারবে আর্লি এবং লেট। জি স্যার, আর্লির মধ্যে অবশ্যই এই নিউমোথেরাসিস কথা বলতে হবে, এটা কিন্তু অবশ্যই স্যার, এটা বলছে স্যার, ওরা একজন কিন্তু বলছে স্যার। আচ্ছা না ঠিক আছে, জি মানে ওই নোটে থাকলে ভালো আর কি। জি স্যার, জি স্যার, আর্লি এবং লেট এই দুটো কমপ্লিকেশন করলে জি ভালো স্যার, আর লেট কমপ্লিকেশনস ভিতরে যেটা আপনি বলেছেন ওটার আরেকটা নাম আছে, কিন্তু যে সিএলএ বিএসআই এর আরেকটা নাম আছে, জি স্যার, ওটাকে বলে সিআর বিএসআই। বিএসআই, জি স্যার, এটাও একই সেম না, একই। ক্যাথারার রিলেটেড ব্লাড স্ট্রিম ইনফেকশন। জি স্যার, আরেকটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হয় কি উপর দিলে ক্যাথেটার ফ্র্যাকচার হয়, কিন্তু জি স্যার, ফ্র্যাকচারকে আমরা বলি পিঞ্চ অফ সিনড্রোম, কেমন? জি স্যার, এটা একটু ওদের মনে রাখতে হবে। আর যে সেপ্টাম যেটা থাকে, সেপ্টামটা কিন্তু সিলিকন মেড সেপ্টাম, এই জি জন্যই স্যার, আমরা যে নন করি এটা হুবার বানানটা বোধহয় একটু ঠিক করতে হবে, এটা একটা বি, দুইটা বি না কিন্তু হুবার নিডল এইচ বি আর আমার যতটুকু মনে পড়ে আর কি, জি স্যার, ঠিক করতে হবে। HUBER, জি হ্যাঁ এটা আর তো সবই ঠিকই আছে, চমৎকার একটা জি। স্টেশন আছে। সিনড্রোমটার নামটা আরেকবার বলুন। জানা দরকার আছে, হ্যাঁ HUBER, ডবল বি হবে না, একটা বি হবে। জি স্যার ঠিক আছে। আরেকটা প্রশ্ন ছিল, ক্যান এনিওয়ান টেল হোয়াট ইজ দ্য মানে হোয়াট অ্যাডভাইস অথবা মেনটেনেন্স কি হবে এই যে একটা কেমোপোর্ট যখন আমরা পেশেন্টকে দিই, পেশেন্টকে আমরা কতগুলো অ্যাডভাইস দিই না, সেটা কি কি অ্যাডভাইস দিতে পারি আমরা পেশেন্টকে, বা আমরা কি কি বলি? এনিওয়ান? স্যার কোনো ড্রাগ দেওয়ার পরে স্যার চ্যানেলটা ফ্লাশ করতে হবে স্যার। ওটা কি পেশেন্ট করবে নিজে নিজে? আমরা পেশেন্টকে কি অ্যাডভাইস দিব? পেশেন্টকে আমরা কিছু, তার মানে শরীরে একটা ডিভাইস লাগানো আছে, ফ্লাশ করা না করা সেটা তো নার্স করবে, তাই না? বা মানে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট করবে। পেশেন্টকে আমরা কি কি অ্যাডভাইস করব? শাওয়ার নেওয়ার সময় সাবধানে ডিল করতে হবে যাতে ডিসপ্লেস ওকে, না হয় অথবা ওয়েট না হয়ে যায়। আচ্ছা, তারপর Avoid any strenuous activity. স্ট্রেনাস অ্যাক্টিভিটি, তারপর আচ্ছা আমি একটু বলে দিই, আমি সিরিয়ালে একটু বলে দিই। প্রথমে হচ্ছে যে পেশেন্টকে একটা লগ বই মেনটেন করতে হবে, যে সে কখন কখন এই প্রত্যেক মাসে যেগুলা হচ্ছে আপনার গ্রোসং ক্যাথেটার বলে আর কি, বাল্ব ক্যাথেটার, সে গ্রোসং ক্যাথেটার যদি হয় তাহলে বলে যে 1 to 3 মান্থলি ফ্লাশ করতে হবে। যদি ইউজ নাও করে, ক্যাথেটারটা যদি ইউজ নাও করে তাহলে 1 to 3 মান্থলি ফ্লাশ করতে হবে, এক। 2 নাম্বার কথা হচ্ছে যে পেশেন্টকে আমরা বলি যে কন্টাক্ট স্পোর্টস গুলো অ্যাভয়েড করার জন্য, মানে ধাক্কা লাগে যেমন, মানে এই ধরনের খেলাধুলাগুলা না করার জন্য। তারপরে 3 নাম্বার হচ্ছে যাদের মানে বাচ্চা পেশেন্ট অথবা বয়স কম, তারা দেখা যায় মানে ডোন্ট কাডেল দ্য মানে পোর্ট উইথ হ্যান্ড, মানে ওই যে আমাদের কিছু থাকে না যে আমার একটা এই ছোট একটা ডিভাইস আছে, এটা ধরে আমি মানে নাড়াচাড়া করতেছি বা আনমনেই ধরতেছি আনমাইন্ডফুলি, সেই জিনিসটা করা যাবে না। তারপরে শাওয়ার নেওয়ার সময় এটা রাব করা যাবে না, খুব বেশি যে মানে ফ্রিকশন যেন হয় সেটা করা যাবে না, ঠিক আছে? এই এই মানে মোটামুটি মানে খুব বেশি হাঁচি কাশি এই ধরনের এই ব্যাপারগুলোও অ্যাভয়েড করা পেশেন্টকে বলে দিব। আর ইমিডিয়েটলি তো একটা স্টিচ থাকে, সেই ড্রেসিংটা কখন করবে, স্টিচ যদি খোলার থাকে সেই অ্যাডভাইস গুলো পেশেন্টকে দিয়ে দিতে হবে। আরো আর কিছু অ্যাডভাইস দিব যে পেশেন্টের যদি হাই গ্রেড টেম্পারেচার অথবা এই পোর্টের আশেপাশে যদি রেডনেস সোয়েলিং বা এই ধরনের দেখা যায়, অথবা যদি স্কিনটা থিন্ড হয়ে ব্ল্যাক হয়ে পোর্টের কোনো অংশ বেরিয়ে আসে, তাহলে যেন ইমিডিয়েটলি আমাদের সাথে হসপিটালে যোগাযোগ করে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ডক্টর সাইফুল। মার্গুব স্যার, স্যার ইউ মেক কমেন্ট? আমি একটু সাপ্লিমেন্ট করতে পারি? শিওর স্যার, শিওর স্যার। আচ্ছা, আমরা তো কিমোপোর্ট দিচ্ছি তাই না, কিমোপোর্ট তৈরি করছি, কিন্তু যে ডিভাইসটা ইমপ্ল্যান্ট করা হয় এই ডিভাইসটার নাম কি কেউ বলতে পারবে? এনি স্টুডেন্ট প্লিজ। নষ্ট না করে, এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি আমরা টি-ভ্যাট বলি আর কি, টোটালি ইমপ্ল্যান্টেবল ভেনাস অ্যাক্সেস ডিভাইস। টোটালি ইমপ্ল্যান্টেবল ভেনাস অ্যাক্সেস ডিভাইস, এটাকে শর্টে আমরা বলি TIVAD। আচ্ছা, আমার একটা কোশ্চেন, ওই যে বলা আছে যে টু গিভ দ্য ভেসিকেন ড্রাগস, তাই না?
এই What? ফিজিক্যাল ড্রাগস আসলে মানে কি, ওরা বোঝে কিনা এই জিনিসটা? Please speak out, any student. এই প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমি দেখতে চাচ্ছি ওদের জানার আগ্রহ কতটুকু আছে। এই যে কত শব্দগুলো আমরা বেছে নেই, দিই, ওরা এগুলোকে অ্যাড্রেস করে, নোটিস করে কিনা যে এই কথাগুলো কেন লেখা আছে। ডেফিনেটলি একটা মানে আছে। ডক্টর সাইফুল নিশ্চয়ই একটা কারণে ওই কথাটা বলছেন, ফিজিক্যাল জি ড্রাগস। স্যার। তো এই ফিজিক্যাল ড্রাগস যদি আমি নাই বুঝি তাহলে তো আমার অসম্পূর্ণ থেকে গেল, তাই না? তো হুইচ আর ফিজিক্যাল ড্রাগস, এটা কি কেউ বলতে পারবে? The drugs that have potential to cause severe harm when they leak the blood vessels. আমি পরিষ্কার বুঝতে পারছি না, ভেঙে ভেঙে আসছে কথাটা, একটু আপনি রিপিট করবে? The drugs that can cause potential harm if they leak out of the blood vessels. হার্মটা কিভাবে করে? ও ঠিকই বলছে, ইশরাত তো, হ্যাঁ ঠিকই বলছে। ইনফ্লামেশন করে Yes, স্যার, অ্যাকচুয়ালি sir, ভাস্কুলাইটিস, by tissue necrosis, by causing ulceration. very good, ভাস্কুলাইটিস। very good. Actually, if there is leakage of the drug, তখন তো ব্লিস্টারিং থেকে শুরু করে নেক্রোসিস পর্যন্ত হয়ে যায়। এটা কেমন? তো এখন দুইটা ফিজিক্যাল ড্রাগস তুমি নাম বলতে পারবে? Sir, vincristine, doxorubicin, vildastatin. স্পেশালি অল অ্যালকাইলেটিং এজেন্ট যেগুলো আছে সবগুলোই ফিজিক্যাল ড্রাগস, স্পেশালি অ্যান্টিসাইক্লিন, এটা একটু মাথায় রাখতে হবে। কেমন? থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ স্যার ইব্রাহিম। জি, মার্গুফ স্যার। স্যার শুনতে পাচ্ছেন? মার্গুফ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতেছিলাম। হ্যাঁ অনেক ভালো আলোচনা হয়েছে, কিন্তু যদি ওইগুলি প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাতে পারতো তাহলে ভালো হতো আসলে। যে ওই যে ডিভাইসটা, তারপর কোনটা এরকম, কোনটা ভেনে ঢুকে, কোনটা কতটুকু ভিতরে দিতে হয়, বাইরে কি থাকে, এবং ওই যে যেটা পেরিফেরাল ডিভাইস যেটা, সেটা কত লম্বা হয়, এগুলি কিন্তু দেখা হয় না। মানে ইনস্ট্রুমেন্টটা সম্বন্ধে কিন্তু আর একটু ভালো ধারণা হয়তো তাদের পাইতে, ইয়ে করতে পারতো আর কি। আর প্রসেস সম্বন্ধে, মানে এটা কোন দিক দিয়ে ঢুকে কিভাবে ঢাকে, এটা কিছুটা আসছে, তাহলে ওই ওই পার্টটা আসে নাই এখন সে আর কি। যে লোকাল দিয়ে দিয়ে তারপরে কিভাবে দিতে হয়, গাইড ওয়ার লাগে, ইয়ে লাগে, ইত্যাদি ইত্যাদি, এগুলি ওই পার্টটা বাদ পড়ে গেছে। বাকি কিন্তু আলোচনাগুলি সবগুলি সবটাই হয়েছে আর কি। স্যার। হম এটা একটা হাইব্রিড হয়ে গেছে আর কি, হাইব্রিড স্টেশন। খালি ওটা দেখায়, বাকি প্রশ্নগুলি সব ইয়ে। তো ওখানে আরো কয়েকটা জিনিস একদম আরো ক্লিয়ারলি দেখালে পরে ভালো হইতো, যে প্রত্যেকটা ক্যাথেটার, প্রত্যেকটা ইয়ে, কোনটা টিপ, কোন জায়গায় কি আছে, এগুলি আর একটু দেখানো দরকার। কারণ এগুলি অনেকই দেখেই না একদম। জি স্যার, মানে আমাদের কাছে ওটা ছিল, আসলে ছবিটা ড্রপ করে দিলাম পরে, রাখলেই ভালো হতো, মানে পুরা ডিভাইসটা। ওকে হুম স্যার, হুম স্যার ইনশাল্লাহ আমি একটু খুঁজলাম, আমার এখানে নেই, আমি নাহলে দেখাইতে পারতাম এখনই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওটা তো আসলে হেপারিন লাগে বোধহয়, তাই না? এটা মাঝে মাঝে ওয়াশ করতে হয় হেপারিন দিয়ে। স্যার এখন যেগুলো হচ্ছে স্যার, ওই যে গ্রোসন ক্যাথেটার গুলো হেপারিন বলে না, নর্মাল স্যালাইন দিয়ে বলে আর কি ওয়াশ করার জন্য। গ্রোসন ক্যাথেটারটা হচ্ছে স্যার ওই ভালভটা, মানে এটা টিপে একটা ভালভ থাকে, এটা 3 ওয়ে ভালভ স্যার। যখন আমি ড্রাগ পুশ করব তখন সামনের দিকে খুলে, যখন আমি অ্যাসপিরেট করব এটা ভিতরের দিকে খুলে, আর নর্মালি ক্লোজ থাকে স্যার। তো এই গ্রোসন এটা তো এখন আমি এটা আমার মেয়ের জন্য ইউজ করছি, স্যার, জানি ওটা। হ্যাঁ, ওটা 90-তে লাগাইছিল ওর। তো এখন গ্রোসন ক্যাথেটার গুলা বলে যে নর্মাল স্যালাইন দিয়ে 2010-এ ওয়াশ করতে। লাগাইছিল আর কি। আচ্ছা স্যার। পরে এত করে ফেলছে, তো তখন আমরা হেপারিন দিছি আর কি, হেপারিন দিয়েছি, নর্মাল স্যালাইন দিয়ে তারপর ওয়াশ। আচ্ছা স্যার। আর 3 সপ্তাহ পরে পরে কেমোথেরাপি দিত। জি স্যার। ওকে স্যার। ঠিক আছে, নেক্সট ওয়ান। Okay, next one. Thank you, sir. Next station will be moderated by Dr. Monor Islam Talukdar, Assistant Professor Colorectal Surgery. Dr. Monor, can you hear me, please? Yes, sir. শুনতে পাচ্ছ আমাকে? আসসালামু আলাইকুম স্যার। আপনি কেমন আছো? ভালো? জি স্যার, শুনতে পাচ্ছি। Thank you very much for joining us. জি স্যার। চিনেন ওকে?
মার্গুল স্যার, জি ডক্টর মাসুমকে চিনেন? আপনার স্টুডেন্ট তো স্যার? হাজারো স্টুডেন্ট আছেন আমার। জি স্যার, ওইদিন স্যারের কাছে সার্জারি ফাইনাল প্রপ দিচ্ছি স্যার। হ্যাঁ বলতেছেন। যে ওইদিন খুলনা থেকে ফোন 2005 করছে মহসিন, বলে জি স্যার আপনাকে একটা সালাম দেওয়ার জন্য ফোন করছে। দেন হয়েছে, তারপরে বলে আসবো দেখতে। আমি বলি, ঠিক আছে আসেন, অসুবিধা নেই। জি জি জি, না ফাইন স্যার, এটাই তো স্যার, মানে স্যাটিসফাই আপনাকে ফোন করছে। ওকে মাসুম, প্লিজ স্যার, you read it and moderate it, please. ইয়েস স্যার। Students instruction. Here the students আমি পড়ে দেই। স্টেশনে আগে থাকে এরকম একটা যে you will be shown a clinical image of a patient with a stomach related problem. So your task are to observe the image carefully, identify the clinical abnormality shown, describe the important features visible in this picture, correlate with the provided clinical history, and state the most likely diagnosis and outline the immediate and the definitive management. So no further examination findings and the imagings will be given in this station. So time around approximately 7 minutes. এরপরে ফ্যাকাল্টি স্যার যারা আছেন ওরা আরো সুন্দর করে বলে দিবেন যে কিভাবে থাকে এক্স্যাক্টলি ইয়েতে সিনারিওতে। So this is the clinical scenario. Scenario is this: a 55 years old woman had a laparotomy 3 years ago, and a stoma was created at the left iliac fossa. Now the patient presents with a progressive swelling and bulge around the ostomy site, episodes of the colic abdominal pain, difficulty fitting her appliances, male patient his appliances, and occasional reduction of output, no vomiting or bleeding. On inspection, there is a swelling around the stomach. So this is the clinical scenario. So এই সিনারিওটাতে রেখে student will require to ask the question and answer. Munarul, please moderate now. স্যার, ইয়েস স্যার। স্যার, এখান থেকে কি শেয়ার করার ব্যবস্থা আছে? আমি হ্যাঁ হ্যাঁ জি স্যার। অবশ্যই তুমি শেয়ার করো। আমি স্টপিং শেয়ারিং। হ্যাঁ স্টপ মনোরল, আমি দেখি আমি তোকে হোস্ট করে দিচ্ছি। সরি, আমি তোমাকে অথবা ওখান থেকে শেয়ার করলেও হবে স্যার। না না, আমি তোকে হোস্ট করেছি, মানে দ্যাট উইল বি কমফোর্টেবল ফর ইউ। কনফার্ম, ওকে, ইউ ক্যান শেয়ার ইট নাও। মনোরল হচ্ছে? স্যার, এখান থেকে মনে হয় ডিফিকাল্ট হচ্ছে স্যার। স্যার শেয়ার করেন স্যার, সমস্যা নেই স্যার, আমি এখান থেকে করতেছি স্যার। ওকে, so this one share. Okay then, please. So this is a very common scenario এবং এটা কম্পারেটিভলি একটু than previous Husky station. তোমার একটু ভিডিওটা অন করবা? জি স্যার। ওকে, ফ্যান্টাস্টিক। ওকে, আচ্ছা, সাধারণত এরকম একটা সিনারিও থাকলে যদি আমরা দেই, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে স্পট ডায়াগনোসিসের মতো প্রথম প্রশ্ন হয়তো অনেক সময় এরকমই থাকে, দেখা যায় যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস অ্যাকচুয়ালি, বিকজ ফাইন্ডিংসও দেওয়া যাইতে পারে, সেক্ষেত্রে ফাইন্ডিংস এখানে খুব কম। তো কোন একজন স্টুডেন্ট কি কেউ পার্টিসিপেট করবে কিনা? এনি স্টুডেন্ট? প্যারাস্টোমাল হার্নিয়া। ইয়েস, যদি আমরা স্পট ডায়াগনোসিস চিন্তা করি, প্যারাস্টোমাল হার্নিয়া ফাইন্ডিংস তো এখানে প্যারাস্টোমাল বালজিং দেখা যাচ্ছে। একটা আচ্ছা, এখন স্যার আমরা কোশ্চেন 1 নাম্বার চিন্তা করি, আইডেন্টিফাই দ্য অ্যাবনরমালিটি এন্ড সেই ডায়াগনোসিস। পরের কোশ্চেনটা কিন্তু ডায়াগনোসিস আছে, সে সরাসরি বললো প্যারাস্টোমাল হার্নিয়া। সো এখানে কি সে দেখতে পাচ্ছে? আমার মনে হয় সেই ফাইন্ডিংসটা তো প্রথম বলা উচিত, তাই না? জি স্যার, বলতে পারেন স্যার। জি স্যার। হোয়াট ডু ইউ থিংক? Peristomach swelling. So bulge around the stomach, sir. Around the stomach and got pain over the bulging and color discoloration, hyperpigmentation around the stomach site. Yes, fine. Anything more? ওকে, আমরা দেখিয়ে দেই। একটা বড় একটা ইনসিশন আছে, সেটা বলেন না কেন? একটা স্কার আছে।
ইয়েস স্যার, মানে যখন অ্যাবনর্মালিটি চাইবে তখন তো ফাইন্ডিংস গুলো বলতে হবে, নট দ্য ডায়াগনোসিস, বলতে হবে। রাইট মার্গুপ স্যার? Yes. হ্যাঁ, রাইট, ওকে। So the abnormalities are gross bulging or sac-like swelling around the stoma and peristopal skin scratch and pigmentation. স্যাক লাইক না, রাউন্ডেড বলে স্যাক। Rounded. Yes, sir. Oh. So what is your diagnosis? Already answered. There is parastomal hernia. Yes. So So diagnosis. at this stage, if you asked about that, other than examination of the stoma, which clinical examination will give you a clue to find out the surgery done here? Any student? Anyone? Pararectal examination. PRE examination. Actually, perianal examination, because in না, the ওইটা perianal তো examination, এখানে there আনসারটা is যদি ওরকম বলতো, একটা এন্ড কোলোস্টমি আছে না লুপ কোলোস্টমি আছে, সেটা বলতে পারবে কেউ? জি স্যার, এটা এখন মানে স্টুডেন্ট দুইটা ওপেনিং থাকলে স্যার এখানে আছে, দেখতেছেন কয়টা? থাকলে তো দুইটা বলবেনই। একটা আছে লুপ কোলেস্টমি স্যার, এটা এইটা যদি না দেখেন তাহলে পরে ওই পরের প্রশ্নের উত্তর দিতে পারবেন না। রাইট, দুইটাই ওপেনিং তো দেখা যাচ্ছে। দুইটা কি এইটা আর এইটা? এইটা বুঝতে পারছো জি স্যার। মনোরল? স্যার, এই পেশেন্টটা বিএমএতে যখন ভর্তি ছিল, দিস ইজ অ্যাকচুয়ালি লুপ কোলোস্টমি ছিল, ওরা ঠিকই বলছে দুইটা ওপেনিং, কিন্তু এইটা দেওয়া হয় যে বিস গাইড হয় অনেক সময় যে এখানে এন কোলোস্টমির কিনা, কারণ এখানে লুপটা অনেক সময় আইডেন্টিফাই করা ডিফিকাল্ট হয়। এই জন্য যদি ডিফিকাল্টিস এরকম থাকে তখন ওই লুপ বা এন কোলোস্টমি রিলেটেড প্রশ্ন না করে এই জন্য আমরা হয়তো বা পরের প্রশ্নে চলে গেছি যে এইটা পরবর্তীতে কি এক্সামিনেশন করলে হয়তো আমরা ক্লু পেতে পারি একটা, যে এটা কোন ধরনের সার্জারি হয়েছিল। যে পেরিয়ানাল এক্সামিনেশন যদি করি তাহলে ইভেন যদি এন কোলোস্টমি হয় তাহলে পেরিয়ানাল তো অ্যানাস না থাকলে তো আমরা এপিআর চিন্তা করতে পারি, থাকলেও একটা হার্টম্যান প্রসিডিউর একটা হইতে পারে। আর লুপ কোলোস্টমি তো হইতেই পারে, পেরিয়ানাল এক্সামিনেশনতে অ্যানাস তখন নর্মাল থাকবে। তো যেটাই হোক, পেরিয়ানাল এক্সামিনেশনটা যে অ্যাবডোমিনাল এক্সামিনেশন একটা স্টোমা থাকলে সেই রিলেটেড এক্সামিনেশন যে পেরিয়ানাল এক্সামিনেশন করতে হবে, এইটা ইনফরমেশনটা ক্যারি আউট করার জন্য এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি দেওয়া। থ্যাংক ইউ। So mention for risk factors that can develop parastomal hernia. There are many different risk factors. Anyone? অনেকগুলো আছে স্যার। ম্যালনিউট্রিশন যদি হয়, ইনক্রিজ এজ, ওবেসিটি যদি থাকে, ক্রনিক কাফ, Okay, patient related factor. Or surgical technique. আর Or সার্জিক্যাল surgical? সত্যের মধ্যে কি স্যার? জি, ফ্যাশিয়াল surgical ওপেনটা যদি কি? লাস্ট থাকে স্যার, Facial opening large. Fine. আর Right স্যার answer. ইন কোলেস্টমি স্যার বেশি, ইন কোলেস্টমির ক্ষেত্রে স্যার স্টোমাটা বেশি হয় লুপ কোলেস্টমি থেকে স্যার। আচ্ছা, সেইটা এই প্রশ্নে যেটা আসলে রিস্ক ফ্যাক্টর গুলো মেনশন করতে বলা হয়েছে, কোন কোলোস্টমিতে বেশি হয় সেটা এটাতে না। আচ্ছা, আমরা আর পরের একটা প্রশ্নে হয়তো পাবো। জি, আর একটা স্যার ইমার্জেন্সি স্টোমা যদি ক্রিয়েশন করা হয় সেক্ষেত্রে চান্স বেশি থাকে ইমার্জেন্সি ক্ষেত্রে। এমার্জেন্সি সার্জারি। আর হেভি ওয়ার্ক। জি, আমরা যদি একটু দেখে নেই, Obesity. এই ওখানে ধরনের যে চেক প্যারাস্টামল লিস্টে হার্নিয়া হয়তো লিখে এরকম দিচ্ছেন না স্যার মনোয়ার, স্যার ওখানে যে প্যারাস্টামল হার্নিয়া লিখে দিচ্ছেন এটা কিন্তু ক্লু হয়ে গেছে। জি স্যার, হ্যাঁ। এইটা প্যারাস্টোমাল হার্নিয়াটা এক নম্বর লেখা প্রশ্ন ছিল ক্লু না, হয়ে আসলে গেছে। ছিল হচ্ছে যে, জি স্যার, এটা ছিল আসলে দ্যাট ক্যান ডেভেলপ দিস কন্ডিশন, এভাবে দেওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা ছিল এইভাবেই, মেনশন ফর রিস্ক ফ্যাক্টরস দ্যাট ক্যান ডেভেলপ সাচ কন্ডিশন। এটা হয়তোবা আলোচনার সুবিধার্থে এখানে নিয়ে আসছে, এইভাবে হয়তোবা মডারেশন করে। এটা ছিল হচ্ছে যে মেনশন ফর রিস্ক ফ্যাক্টরস দ্যাট ক্যান ডেভেলপ দিস কন্ডিশন, এবং পরের প্রশ্নগুলো সব ওই দিস কন্ডিশন, সাচ কন্ডিশন এইভাবেই দেওয়া ছিল। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে যে তাইলে আমরা যদি দেখি ওবেসিটি, বিএমআই মোর দ্যান 25, ক্রনিক কাফ, ম্যালনিউট্রিশন,
অলরেডি মেনশন, মোটামুটি সবগুলোই সবাই বলছে, ওয়েট গেইন, অ্যাডভান্স এজ, ক্রনিক ইনক্রিজ ইন ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার, উইকনেস অ্যাবডোমিনাল ওয়াল, এই যে লার্জ ফ্যাশাল ওপেনিং, টেকনিক্যাল ফ্যাক্টর, এগুলো একটা কমন এবং ইজি কোশ্চেন অনেকটা। তো একটা প্রশ্নে সাধারণত দেখা যায় যে 6 মার্ক কোশ্চেন 10 মার্কের ভিতরে কম্পারেটিভলি ইজিয়ার থাকে, যাতে কিনা অ্যান্সার করাটা ইজি হয়। অনেক সময় এরকম ভাবে মনে করে। তো এরপরে যদি আমরা প্রশ্নটা দেখি স্যার, এটা আচ্ছা আচ্ছা জি, মেনশন 3 ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। এনি স্টুডেন্ট প্লিজ। এই কন্ডিশনের জন্য যে আমরা ডায়াগনোসিস করলাম প্যারাস্টোমাল হার্নিয়া, সো এর জন্য জাস্ট মেনশন 3 ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। ক্লিনিক্যালি কি কি দেখবে বা কি কি করবে? এনি স্টুডেন্ট প্লিজ। ইন্সপেকশনে প্যারাস্টোমাল বাজিং, The mucosa of the stoma, also the reducibility, Reducibility. Okay. and any systemic sign present or not. What systemic sign? Signs of sepsis, like I will check the heart rate, blood pressure, temperature. Why you are thinking about the sepsis in this patient? বলো। Any sign of strangulation? অবস্ট্রাকশন, Obstruction also. আমরা গ্যাপটা দেখবো, গ্যাপটা মাপবো স্যার, কতটুকু আছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের জন্য। Any tenderness, any distension. Para-abdominal examination, perianal examination. Okay. Nutritional assessment. জি স্যার, অ্যান্সার গুলো স্যার তাহলে আমরা দেখতে পারি। ইন্সপেকশন ইন সুইপার ইন স্ট্যান্ডিং পজিশন, এটাতে ইন্সপেকশনেতে কপি ইম্পাস দেখতেই হবে, যেটা আমরা ন্যাচারালি দেখি সেইটা, আর পালপেশন এবং গ্যাপটা দেখতে হবে, যেটা সবাই মেনশন করছে। আর অবস্ট্রাকশন সিমটম, হ্যাঁ, যদি আমরা সিমটম রিলেটেড চিন্তা করি সেই ক্ষেত্রে অবস্ট্রাকশনের সিমটম আছে কিনা। আর সাইনের ক্ষেত্রে আমরা ইন্সপেকশনের পেরিস্টোমাল বালজিং এর পাশাপাশি তার কপি ইম্পাস দেখতে হবে ভিজিবল, এবং তার গ্যাপটা জরুরি দেখা। এইটুকুই ইম্পর্টেন্ট এখানে মনে হচ্ছে আমার কাছে। স্যার কি কিছু বলবেন কিনা স্যার, এটা প্রশ্নটা? এটা কোশ্চেনে কিন্তু এটা লেখা ছিল, মানে হয়তো এটা তার মানে এপিসোডস অফ সাবঅ্যাকিউট অবস্ট্রাকশন হয়, বাট অবস্ট্রাকশনের কোনো ফিচার কিন্তু ক্লিনিক্যাল সিনারিওতে লেখা হয়নি। তো সেই ক্ষেত্রে এখানে আমরা ওই ওই ধরনের হার্নিয়া, স্ট্র্যাঙ্গুলেশন বা ইয়েগুলো চিন্তা করার কি স্কোপ আছে? যেটা বলেছো যে ইনস্পেক্ট সুপাইন অ্যান্ড স্ট্যান্ডিং পজিশন, পালপেশন ফর রিডিউসিবিলিটি অ্যান্ড অবস্ট্রাকশন সিমটম, পার্টিকুলারলি পেশেন্টের পেইন অ্যান্ড ডিক্রিজড আউটপুট, এইটা স্যার কি বলেন মার্গো স্যার বা প্রফেসর ইব্রাহিম? যদি বলা হয় যে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের 3টা ইম্পর্টেন্ট অ্যাসেসমেন্ট বলবে, তাহলে এখানে কোন 3টা মেইনলি উল্লেখ করবে? স্যার শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি জি। এটা তো হচ্ছে এই যদি পেশেন্টের এক্সামিনেশনের মধ্যে তো না গিয়ে যদি শুধুমাত্র হার্নিয়ার কথা চিন্তা করে বলা হয়, তাহলে তো হার্নিয়ার জন্য যা যা দেখা হয় সবই দেখতে হবে। যেমন এই যে কফি ইম্পাসের কথা বলা হয়েছে, বা এই যে একজন বললো যে রিডিউসিবিলিটি দেখবেন, গ্যাপটা দেখবেন, শুধু গ্যাপ না, ইয়েটাও দেখতে হবে, মাসল স্ট্রেংথটা দেখতে হবে তার। জি জি জি। যে আশেপাশে মাসলগুলি কিরকম আছে, কোন দিক দিয়ে আসছে, এটা সবটাই ল্যাটারাল না, উপরের দিকে আছে না নিচের দিকে আছে, কতটুকু আছে। এবং এটা তো শুধুমাত্র মোমেন্টাম না, এখানে ইয়েও থাকার কথা, এটা কমপ্লিটলি রিডিউসড হচ্ছে কিনা, সেই সমস্ত কিছুই দেখতে হবে এখানে। প্লাস এটা কেন করা হয়েছে সেটা বুঝতে হবে, এবং সেই কারণটা এখনো রয়ে গেছে কিনা। জি। যেমন এটা যদি ম্যালিগনেন্সি হয়ে থাকে, তাহলে পরে কোনো লাম্প আছে কিনা বা ইয়ে আছে কিনা। আর ওই যে অবস্ট্রাকশনের কথা বলছেন, যেটা রিডিউসিবল থাকলো, অথবা সঙ্গে অবস্ট্রাকশন আছে, অথবা তার একটা লাম্প হয়েছে ভিতরের দিকে, অথবা তার অ্যাসাইটিস হয়েছে, সেখানে এটার জন্য কি আছে, এগুলি কিন্তু সবই দেখতে, মানে অ্যাজ এ হোল পেশেন্টের সবকিছু দেখতে হবে তখন। কিন্তু এটা হার্নিয়া রিলেটেড হচ্ছে
ইউজুয়ালি আমরা হার্নিয়াটা যা দেখি তার সবই দেখার চেষ্টা করতে হবে, কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু এত ইজিলি রিডিউসিবল হবে না। জি স্যার, মানে তবে তবে জি স্যার হিস্ট্রির মধ্যে যেটা আমাদেরকে ডক্টর মনোল বললেন, এই পেশেন্টটা যেমন বিএমইউ তো মানে হয়েছিল, এটা লুপ হয়েছিল। যদি এটা লুপ হয়ে থাকে, মানে ইট ইজ অ্যান হার্টম্যান প্রসিডিওরস, তার মানে এইটা হার্নিয়ার যে মানে এখন এই কন্ডিশনের ট্রিটমেন্ট পারপাসটা তো তখন আমাদের শুধু এইটা হবে না হয়তো। হার্টম্যান ছিল না স্যার, এটা যেহেতু লুপ ছিল হয়তো স্যার এটা তখন ওই একটা অবস্ট্রাকশনের ক্ষেত্রে এমার্জেন্সি হয়তো স্টোমা করে দেওয়া হয়েছিল হয়তো লোয়ার রেকটাল করতে, পরবর্তীতে নিয়ারজেবেন দেওয়ার জন্য, পরবর্তী যেহেতু লুপ করা, তাহলে লুপ করা। এখন যেটা টেম্পোরারি লুপ কোলেস্ট্রল। জি স্যার ট্রিটমেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু এইটার সঙ্গে ওই সিয়ের র্যাকটাম বা যেটা ছিল সেটা ট্রিটমেন্টটাও কিন্তু এনকম্পাস করে আমাদেরকে ফিউচার ম্যানেজমেন্টটা হয়তো চিন্তা করতে হবে, কি মনে হল? জি স্যার, জি স্যার অবশ্যই স্যার, জি স্যার, প্রাইমারি কি কন্ডিশনের জন্য করা হয়েছিল, সো এটাও একটা জি স্যার, ইম্পর্টেন্ট অ্যাসেসমেন্ট ফর দ্য পেশেন্ট। জি স্যার। ওকে, ইব্রাহিম কি আচ্ছা আমরা বলেন? যদি ইব্রাহিম, জি স্যার, এনি কমেন্ট প্রফেসর ইব্রাহিম? জি, এখানে যে বলা আছে মেনশন 3 ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, যে ছবিটা দেওয়া আছে এখানে যেটা আমাদের জানতে হবে, আমি মনে করি 1 নম্বর আসবে রিডিউসিবিলিটি, সে দেখবে সাইজ অফ দ্য ডিফেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কতটুকু ডিফেক্ট সাইজ এটা আমাদের জানতে হবে। নাম্বার 3 হচ্ছে মাসেল স্ট্রেংথ, তার কতটুকু আছে। আমি যদি এই লোকাল কন্ডিশনটাকে চিন্তা করি, আর যদি এখানে কোনো সিনারিও থাকতো যে এটা কি জন্য করা হয়েছে, ফলোইং এপিআরডিতে তার একটা পার্মানেন্ট কোলেস্ট্রল করা হয়ে থাকে, তখন কিন্তু অনেক কিছু চলে আসবে, শুধু এই 3টা জিনিসই না, সাথে আরো চিকিৎসা যেগুলো বললেন সেগুলো কিন্তু চলে আসবে। জি। আমাকে যদি বলা হয় যে এই পার্টিকুলার এই সিনারিওতে যে ছবিটা দেখা যাচ্ছে এখানে কি আমি দেখবো, এখানে আমি দেখবো রিডিউসিবিলিটি, সাইজ অফ দ্য ডিফেক্ট এবং মাসেল স্ট্রেংথ। ওকে, ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। প্লিজ। সো নেক্সট প্রশ্ন এখানে আছে হচ্ছে হোয়াট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন উইল ইউ অ্যাডভাইস এন্ড হোয়াই। এটার আগে একটা জিনিস হচ্ছে যে আসলে প্যারাস্টোমাল হার্নিয়াতে ইনভেস্টিগেশনের ইন্ডিকেশনটা কি। ইনভেস্টিগেশন যদি আমরা ইউরোপিয়ান হার্নিয়া সোসাইটি গাইডলাইন চিন্তা করি বা আমরা মানে কোলোরেক্টাল টেক্সট বুক এই রিলেটেড যদি চিন্তা করি, ইউজুয়ালি ইনভেস্টিগেশন ইজ নট needed in the to diagnose parastomal hernia in the most of the cases, but guideline recommendation if there is any occult hernia or if there is any associated incisional hernia, প্রফেসর ফারুক স্যার আমাদের বলছে যে এখানে ইনসিশন আছে কিনা দেখতে হবে, ওটার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে অ্যাসোসিয়েটেড ইনসিশনাল হার্নিয়া থাকতে পারে। তো কনকমিটেন্ট ইনসিশনাল হার্নিয়া যদি থাকার সম্ভাবনা মনে হচ্ছে ক্লিনিক্যালি, সেইটার ডিফেক্ট যেটা ইব্রাহিম স্যার আমাদের বলছে যে ডিফেক্টটা কতটুকু তার উপর ডিপেন্ড করবে যে ফার্দার প্ল্যানিং অফ দ্য ট্রিটমেন্ট। সো ওই ডিফেক্ট বোঝার জন্য অ্যাসোসিয়েটেড ইনসিশনাল হার্নিয়া যদি থাকে ক্লিনিক্যালি, অথবা যদি অকাল্ট হার্নিয়া মনে হয় যেটা কিনা সাবক্লিনিক্যাল, সেই ক্ষেত্রে অনেক সময় সিটি স্ক্যান ইজ দ্য ইন্ডিকেশন, আদারওয়াইজ সাধারণত ইনভেস্টিগেশন ইজ নট রুটিনলি ডান, এইভাবে বলা আছে আসলে গাইডলাইন গুলাতে। তো এখানে আলোচনার সুবিধার্থে আনা হয়েছে, হয়তো প্রশ্ন অস্কিতে হয়তো এভাবে থাকবে না, এইটা জাস্ট একটা আলোচনা করে কোরিলেট করার জন্য। সিটি স্ক্যান ডিফাইন সাইজ এবং কেন করবা স্যার, ইনভেস্টিগেশন করবে এবং কেন করবা? জি স্যার, যদি জি অকাল হার্নিয়া অথবা অ্যাসোসিয়েটেড ইনসিশনাল হার্নিয়া যদি থাকে, সেটার গ্যাপটা ডিটেক্ট করার জন্য যাতে কিনা আমরা ফার্দার প্ল্যানিং অফ দ্য ট্রিটমেন্টটা চিন্তা করতে পারি। কারণ আমাদের যে প্ল্যানিং অফ দ্য ট্রিটমেন্টে আমরা যদি যাই, প্রথম কথা হচ্ছে যে ইজ প্যারাস্টোমাল হার্নিয়া আসলে টেম্পোরারি প্যারাস্টোমাল হার্নিয়াতে আমরা ট্রিটমেন্ট খুব একটা লাগে না, কারণ হচ্ছে যে আমরা যেহেতু পরবর্তীতে এটা থাকবে না স্টোমাটা। মেইন প্যারাস্টোমাল হার্নিয়া ট্রিটমেন্ট প্র্যাকটিক্যালি লাগে পার্মানেন্ট এন্ড কোলোস্টোমিতে, যদি এপিআর হয় বেশিরভাগ ক্ষেত্রে এই সময়গুলোতে দেখা যায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে এই স্টোমা ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড ইনসিশনাল হার্নিয়া থাকলে তখন রেট্রোমাসকুলার সাবলে বা এই জাতীয় চিন্তা করা হয়। আর যদি না থাকে, যদি ছোট ডিফেক্ট থাকে লেস দেন 5 সেন্টিমিটার, তখন আমরা ওই অন্য কোনো প্রসিডিউর আছে হয়তো সামনের স্টেশন সামনের কশন গুলোতে আসবে, তো ওইটাতে আমরা দেখতে পারবো যে অন্যান্য কিছু প্রসিডিউর আছে, ওই প্রসিডিউর করে হয়তো কারেকশন করতে পারি। এই ধরনের কিছু রিকমেন্ডেশনের জন্য সিটি স্ক্যান একটা ইন্ডিকেশন বলছে। 20% ক্ষেত্রে কাজে লাগে, 80% ক্ষেত্রেই সিটি স্ক্যানের মানে খুব একটা ভ্যালিডিটি নাই, এইভাবে বলা আছে। ওকে, থ্যাংক ইউ। এটা একটা গুড কোশ্চেন যে হুইচ স্টোমা ইজ মোস্টলি রেসপন্সিবল ফর ডেভেলপিং প্যারাস্টোমাল হার্নিয়া এন্ড হোয়াই। একজন অ্যান্সার করেছিল অলরেডি যে এন্ড কোলোস্টোমি।
যে অ্যান্সার করেছিল কাইন্ডলি বলতে পারবে কি সে? আপনি কি বলতে পারবেন যে কেন এন্ড কোলোস্টমিতে বেশি হচ্ছে প্যারাস্টোমাল হার্নিয়া? বা যে কেউ? হ্যালো, Any student, please. Sir, this is a stoma with a large bowel movement that requires a larger facial defect. না এই স্টোমা না, বলা হচ্ছে যে কোন স্টোমা সাধারণত প্যারাস্টোমাল হার্নিয়ার End চান্স colostomy. বেশি থাকে? এন্ড কোলোস্টমি। End হ্যাঁ, সেটাতে colostomy. কেন বেশি থাকে? Because facial defect is larger. হ্যাঁ, গুড, এটা একটা পয়েন্ট। আর এনিথিং এলস? Is there any physics in the background? পেরিস্টালসিস বেশি। হ্যাঁ, পেরিস্টালসিস বেশি হয় কোলোস্টমিতে, সেটার কারণে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বেশি থাকে। সো দুইটা পয়েন্ট যদি আমরা চিন্তা করি, একটা পেরিস্টালসিস, এখানে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বেশি, আর একটা হচ্ছে ফাশাল ডিফেক্ট বেশি। তো এইটা দেখা যায় এইভাবে বলা আছে অনেক জায়গায় যে লাপ্লাস ল যেটা সেটা ফলো করে। লাপ্লাস লতে দেখা যায় যে রেডিয়াস যেটা, একটা ফাশাল ওপেনিং এর রেডিয়াসটা এনলার্জমেন্ট কতটুকু হবে এটা ডিপেন্ড করে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার এবং রেডিয়াসের লেন্থ কতটুকু, এইটার উপরে ডিপেন্ড করে। তো ফাশাল ওপেনিংটা বেশি থাকে, রেডিয়াসের লেন্থটা বেশি এবং ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বেশি থাকে। দ্যাটস ওয়াই এনলার্জমেন্টের টেনজেনশিয়াল একটা ফোর্স কাজ করে এটাকে এক্সপেলড আউট করার জন্য, যার কারণে কোলোস্টমিতে বেশি হয়। এন্ড কোলোস্টমিতে আরো বেশি হওয়ার কারণ কি? এন্ড কোলোস্টমিতে সাধারণত এন্ড কোলোস্টমি বেশিরভাগ ক্ষেত্রে পার্মানেন্ট হয়, কখনো কখনো আমরা টেম্পোরারি এন্ড কোলোস্টমিও করি, সেটাও বিভিন্ন ইন্ডিকেশন আছে। তো আরেকটা হচ্ছে যে টাইম ফ্যাক্টর। স্টোমা গলিগার যিনি ছিলেন উনি বলেছিলেন যে ওয়ান্স দেয়ার ইজ এ স্টোমা, দিস প্যারাস্টোমাল হার্নিয়া ইজ ইনএভিটেবল। কারণ হচ্ছে যে বলা হচ্ছে যে 1 ইয়ারে চান্স হচ্ছে 30%, 2 ইয়ারে 40%, ডাবল, এবং এটা আলটিমেটলি বাড়তে থাকে। একটা সময় পেশেন্টের প্যারাস্টোমাল হার্নিয়া থাকেই। আমরা যখন স্টোমা রিভার্স করি, লুপ আইলোস্টোমিতেও স্টোমা থাকে, প্যারাস্টোমাল হার্নিয়া থাকে, ইজিয়ার হয় রিভার্সালের সময়। বাট হার্নিয়াটা আমরা কেন কারেকশন করতেছি না? কারণ আমরা তো স্টোমা রিভার্স করে ফেলবো, এই জন্য লাগে না। এই জন্যই বললাম যে সাধারণত প্যারাস্টোমাল হার্নিয়ার ট্রিটমেন্টটা আমরা চিন্তাই করি এটা যখন কিনা পার্মানেন্ট স্টোমা হয় সেই ক্ষেত্রে। এন্ড কোলোস্টমিতে রিস্ক বেশি, সেটা সবাই ভালো বলছে। লার্জার স্টোমা সাইজ এবং ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসারটা বেশি থাকে, লাপ্লাস লটা ফলো করে। ট্যানজেনশিয়াল ফোর্স হুইচ টেন্ডস টু এনলার্জ দ্য ওপেনিং দ্যাট ইজ প্রপোর্শনাল টু দ্য রেডিয়াল ফোর্স এন্ড দ্য রেডিয়াস অফ দ্য ওপেনিং ইটসেলফ। এইটা নেক্সট প্রশ্ন। হ্যাঁ, প্যারাস্টোমাল হার্নিয়া যেটা বলতেছিলাম যে সবসময় সার্জারি লাগছে না, তাইলে যদি আমরা অ্যাবসলিউট এবং রিলেটিভ ইন্ডিকেশনে ভাগ করি সেই ক্ষেত্রে কিভাবে বলা যায়? অ্যাবসলিউট ইন্ডিকেশন তো বলতে পারবেই সবাই, কেউ একজন কি বলুক স্টুডেন্ট? Obstruction or strangulation. হ্যাঁ, অবস্ট্রাকশন। আর কিছু বলা যাবে? ঠিক আছে, দুইটা হয়েছে, অবস্ট্রাকশন স্ট্র্যাঙ্গুলেশন। স্টোমাল ইসকেমিয়াও হয়ে যেতে পারে একসময়, অবস্ট্রাকশন স্ট্র্যাঙ্গুলেশন হয়ে ইসকেমিয়াও হয়ে চান্স থাকে, গ্যাংগ্রিন হয়ে যায়। সেটা রিলেটিভ ইন্ডিকেশন কি? কারণ বেশিরভাগ পেশেন্টেরই দেখা যায় যে স্টোমার এই প্যারাস্টোমাল হার্নিয়া রিপেয়ারের ক্ষেত্রে রিলেটিভ ইন্ডিকেশনই থাকে অনেক সময়। অবস্ট্রাকশন থাকবে, এই অ্যাবসলিউট থাকলে তো কিছু করার নাই, সেটা লুপ হোক এন্ড হোক আমাদের তো করে ফেলতে হবে। কিন্তু রিলেটিভ ইন্ডিকেশনটা আসলে কি এটা একটু জানা দরকার। আচ্ছা, এই যে যেটা বললো পেইন, দ্যাট ইজ মাইল্ড ইন্টারমিটেন্ট পেইন, মানে সাবঅ্যাকিউট অবস্ট্রাকশনের মতো মাঝে মাঝে হয়। এই পেশেন্টের যেটা ছিল মাইল্ড সিনারিওতে দেওয়া ছিল মাইল্ড ইন্টারমিটেন্ট পেইন ছিল। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিফিকাল্টি ইন পাউচ ফিটিং, অর্থাৎ ওই রোগী পেশেন্ট যেটা পাউচটা ঠিক মতো, এই অ্যাপ্লায়েন্সটা ঠিক, পাউচ বলতে অ্যাপ্লায়েন্স বুঝছি, এই অ্যাপ্লায়েন্সটা ঠিক মতো লাগাইতে পারে না। দেখা গেল যে অ্যাপ্লায়েন্স লাগানোটা এমন ভাবে হয়েছে যে কন্টেন্ট বের হয়ে আসে। এই জন্য তখন হচ্ছে যে প্যারাস্টোমাল হার্নিয়া রিপেয়ারের একটা ইন্ডিকেশন আছে রিলেটিভলি। এছাড়া পেশেন্টের চয়েস, কসমেটিক, এগুলো তো আছেই, এক্সেসিভ স্কিন এক্সপোরিয়েশন। তো ফিটিং ডিফিকাল্টি একটা ইম্পর্টেন্ট বিষয়, যেখানে আমরা অনেক সময় তাও প্রথমে সার্জারিতে যাই না, একটা কনভেক্স অ্যাপ্লায়েন্স পাওয়া যায় অনেক সময় মডিফাইড, সেই ধরনের অ্যাপ্লায়েন্স ইউজ করে করে দেখা হয় যদি কিনা এটা টেম্পোরারি স্টোমা হয়।
লাস্ট সার্জারি অনেক পরে আর কি রিলেটিভ ইন্ডিকেশন গুলোর ভিতরে। নেক্সট। এটা একটা কোশ্চেনটা নতুন ইয়ে করেছিলাম বা যোগ করেছিলাম মনোহরণ, যে মাঝে মধ্যে হয়তো কি মানে এটা ওরা কি যদি এটা রিফ্যাশন করতে হয় এটা কি একই জায়গায় করবে নাকি রিলোকেশন করবে? এটা আমার মনে হয় তুমি ভালো বলতে পারো, ছোট্ট করে ওদেরকে একটু মানে কোশ্চেনটা ওরা বলুক, তারপরে তুমি একটু বুঝিয়ে দিও। জি, কেউ একজন? এনি স্টুডেন্ট প্লিজ। Sir, if muscle strength is not adequate in that preferred area, then we have to relocate it. হ্যাঁ ঠিক আছে। লোকাল রিপেয়ার কখন করা হয় সাধারণত? লোকাল রিপেয়ারের অপশন খুবই কম, কারণ লোকাল রিপেয়ারের রিকারেন্স চান্স হাই, বলছে 80% চান্স অফ লোকাল রিকারেন্স। তো লোকাল রিপেয়ারটা আমরা টেম্পোরারি কোনো কারণে যদি দরকার হয়, একটা লুপ স্টোমা অথবা যেটা আছে অল্প কিছুদিন তার ভালো থাকা দরকার, এরপর আমরা রিভার্স করে ফেলবো, সেই ক্ষেত্রে লোকাল রিপেয়ার করা যেতে পারে। আর স্টোমা রিলোকেশন অনেক সময় দেখা যায় যে প্যারাস্টোমাল হার্নিয়ার সাথে অ্যাসোসিয়েটেড প্রোল্যাপস থাকে এবং এটা একটা কমন সিনারিও। তো প্রোল্যাপসের জন্য তো আলাদা ট্রিটমেন্ট আছে, সেটা একটা আলাদা আলোচনা আসবে যে কখন এক্সিশন অথবা অ্যাম্পুটেশন অথবা রিলোকেশন অথবা রিসিটিং অথবা সেটা আরো কিছু প্রসিডিউর আছে, সেটা কখন লাগে সেটা আলাদা। কিন্তু ওই পেশেন্টের অ্যাসোসিয়েটেড প্রোল্যাপস এবং স্টোমা সহ যখন তার কিনা পাউচিং ডিফিকাল্টি অনেক বেশি হয়, একই জায়গায় অনেক সময় করা যায় না, সেটা অনেক সময় রিলোকেট করে আরেক জায়গায় করতে হয়। আজাদ স্যার কিছু বলবেন কিনা স্যার? না ইটস ওকে, ঠিক আছে যে রিলোকেশন এই কয়টা ইন্ডিকেশন। আচ্ছা, আমরা যদি ক্লিনিক্যাল সিনারিও এই পেশেন্টের পার্টিকুলার কথা চিন্তা করি, যে সে পেশেন্টের হ্যাড দিস emergency loop pelvic colostomy for a carcinoma of the rectum, and patient had a neoadjuvant therapy, and patient-এর clinical response-এর পরে এখন patient-এর definitive surgery is indication. And what would be the appropriate procedure for this patient now? এই পেশেন্টের তাহলে যদি স্যার এখন যেহেতু মাইল্ড ইন্টারমিটেন্ট পেইন আছে, এই পেশেন্টের আমাদের এখন দেখতে হবে যে তার এখন টাইম আসছে কিনা, তার নিওয়াডজুভেন্ট দেওয়ার পর তার সার্জারির সময় আসছে কিনা। ডেফিনিট সার্জারির সময় আসলে আমরা তাকে ওই যে কনভেক্স অ্যাপ্লায়েন্স বা এই জাতীয় দিয়ে তাকে চেষ্টা করব যে সার্জারিটা অ্যাভয়েড করার জন্য, কারণ আমরা একটা ডেফিনিট সার্জারিতে যাব। আদারওয়াইজ অ্যাবসলিউট ইন্ডিকেশন ছাড়া আমরা রিলেটিভ ইন্ডিকেশনে যাব না এই পেশেন্টের, যেহেতু এটা টেম্পোরারি স্টোমা। Right. Okay. Thank you. So অনেকগুলো কথা আছে, যেমন যেগুলো অলরেডি আলোচনা করেছে, যে এই কোনো কন্ডিশন হলে যেমন ডিফেক্ট যদি বেশি হয়, রেকারেন্ট সিগনিফিকেন্ট উইকনেস, নন রিডিউসেবল প্রোলাপস, যেটা বললো একটা ডিফারেন্ট সাবজেক্ট, এটা কন্টামিনেটেড ফিল, পোরলি সাইটেড অরিজিনাল স্টোমা যদি করে থাকে, অ্যাপ্লায়েন্স ফিট করা যাচ্ছে না, মাল্টিপল কোএক্সিস্টিং কমপ্লিকেশন যেমন হার্নিয়ার সঙ্গে প্রোলাপস এন্ড স্টেনোসিস, আদার কন্ডিশন থাকলে হয়তো আমাদের চিন্তা করা লাগতে পারে মেবি। ওকে মাসুম? জি স্যার, জি স্যার। নেক্সট কোশ্চেন। Okay, then this is the question. আচ্ছা, মেনশন টু, এটা দেওয়া ছিল এইভাবে যে নেম টু সার্জিক্যাল টেকনিক্স টু কারেক্ট দিস কন্ডিশন। নেম বলতে বলা হয়েছিল এই জন্য কারণ হয়তো মেনশন করতে বললে অনেকে চিন্তা করবে ল্যাপারস্কোপিক এবং ওপেন প্রসিডিউর দুই ধরনের আছে, এরকম যাতে মিসগাইড না হয়। সরাসরি যদি আমরা নাম জানতে চাই তাইলে হচ্ছে যে ইন্ডিকেট করে যে কোনো টেকনিকের নাম বলতে বলা হয়েছে, যেমন সুগার বেকার এবং কি হোল টেকনিকটা কমনলি ইউজ হয়। তো এটা অ্যান্সারটা তো দেওয়াই আছে। এমনি কারো কি আইডিয়া আছে কোনো এই বিষয়ে? Any student, do you have any idea about the sugar baker technique? So it is an interperitoneal mesh, sir. Sugar baker technique. প্যারাস্টোমাল হার্নিয়ার তাহলে সার্জারি কি আসলে? আমরা যদি একটু শর্টলি চিন্তা করি যে প্যারাস্টোমাল হার্নিয়া যখন আমরা পার্মানেন্ট স্টোমাতে সার্জারি করতে হচ্ছে, তখন আমরা কিভাবে চিন্তা করব? তখন যদি আমরা লাস্ট যদি গাইডলাইন গুলো চিন্তা করি, তাহলে এইভাবে বলা আছে যে আমরা তাদের একটা হচ্ছে যে সাইজ অফ দ্য ডিফেক্ট, অ্যাসোসিয়েটেড কন্ডিশন আছে কিনা, ইনসিশনাল হার্নিয়া আছে কিনা, এই জিনিসগুলো বিবেচনা করে বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয়েছে, টাইপ 1, 2, 3, 4 এরকম করে। আচ্ছা, অন্য একটা আলোচনায় আসি তার আগে। প্যারাস্টোমাল হার্নিয়ার একটা টাইপ আছে, টাইপ 1, 2, 3, 4, যেটা ক্লিনিক্যাল কোনো ইম্পর্টেন্স নাই জন্য ওটা এখনো আলোচনা আনা হয় নাই, সেটা বলতেছি না। কিন্তু যেটা সার্জিক্যাল
ইম্পর্টেন্সের জন্য টাইপ ভাগ করা হয়েছে। সেইটা হচ্ছে যে 5 সেন্টিমিটারের কম, 5 সেন্টিমিটারের বেশি, আর অ্যাসোসিয়েটেড হার্নিয়া ইনসিশনাল আছে নাকি নাই। সাধারণত লার্জ ডিফেক্ট 5 to 10 সেন্টিমিটার অথবা সাথে অ্যাসোসিয়েটেড ইনসিশনাল হার্নিয়া আছে, এইগুলোতে আমরা ওপেন প্রসিডিওরে এবং রেট্রোমাসকুলার সাবলে মেশ রিপেয়ারটা প্রিফার করা হয়। আর আদারওয়াইজ 5 সেন্টিমিটারের কম ডিফেক্ট, কোনো ইনসিশনাল হার্নিয়া নাই, তখন আমরা সুগার বেকার অথবা কি হোল টেকনিক ইউজ করি বেশি। সুগার বেকার কি হোল হচ্ছে যে মেশের দুইটাই ইনলে মেশ রিপেয়ার। কি হোলটা একটা সেন্ট্রাল হোল ক্রিয়েট করা হয়, যার ভিতর দিয়ে স্টোমাটা এই বাউল লুপটা নিয়ে আসা হয়, কন্ডুইটটা নিয়ে আসা হয়। আর সুগার বেকার যেটা, সেটা হচ্ছে যে লিম্বের উপর দিয়ে, বাউল কন্ডুইট যে লিম্বটা আছে তার উপর দিয়ে প্লেস করে দেওয়া হয়, এখানে কোনো হোল থাকে না। তা ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স হচ্ছে যে বলা হয় গাইডলাইনগুলোতে, যদিও কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই রিকারেন্সে সুগার বেকার এবং কি হোলে, কিন্তু any hole in the mesh may cause recurrence which may be non-significant. So কি হোলে একটু রিকারেন্সের চান্সটা বেশি, সুগার বেকার একটু কম। সুগার বেকারের প্রবলেমটা হচ্ছে যে এটা যেহেতু লিম্বের উপর সরাসরি দেওয়া হয়, ভেরি রিয়ারলি কিছু কেসে দেখা গেছে যে ইনফেকশন হয়ে ইন্টারভিউটিনাস ফিস্টুলার একটা চান্স থাকে। এর পরবর্তীতে একটা কম্বাইন প্রসিডিউর আসছে, সেটা দরকার নাই। সুগার বেকারটা কমনলি প্র্যাকটিস করা হয় যদি যখন লাগে কিনা 5 সেন্টিমিটার কম অথবা অ্যাসোসিয়েটেড ইনসিশনাল না হার্নিয়া যদি না থাকে সেই ক্ষেত্রে। আর ইন্ডিকেশনটা মূলত সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পার্মানেন্ট। এই রিলেটেড আরেকটা আলোচনা হচ্ছে যে আমরা হার্নিয়া প্রিভেন্ট করার জন্য প্রোফাইল্যাকটিক মেশ দিব কি দেব না, এই রিলেটেড যদি কোনো আলোচনা আসে, দেখা গেছে যে পার্মানেন্ট এন্ড কোলোস্টমিতে ইউরোপিয়ান হার্নিয়া সোসাইটি গাইডলাইনে বলা আছে যে পার্মানেন্ট এন্ড কোলোস্টমিতে প্রোফাইল্যাকটিক মেশ দিয়ে সিগনিফিকেন্ট বেনিফিট পাওয়া গিয়েছে এবং সিনথেটিক মেশ দিতে হয়েছে, সেটা তাদেরকে সাধারণত রেট্রোমাসকুলার সাপ্লে দেওয়া হয়, প্রোফাইল্যাকটিক যখন দেওয়া হয়। এই পার্মানেন্ট এন্ড কোলোস্টমি ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে প্রোফাইল্যাকটিক মেশের কোনো তেমন কোনো ইন্ডিকেশন নাই। আরেকটা হচ্ছে যে আমরা যখন স্টোমা ক্রিয়েট করি, রেকটাস, থ্রো রেকটাস, ট্রান্স রেকটাস নাকি প্যারারেকটাস, কোনটা দিলে হার্নিয়ার চান্স কম থাকবে বা এই ধরনের কিছু আছে কিনা, এই ধরনের বিষয়ে বলা আছে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। আমরা ট্রান্স রেকটাস যাই, প্যারারেকটাস যাই, সেটাতে কোনো ডিফারেন্স ক্রিয়েট করে নাই। আর মোটামুটি এইটুকুই স্যার, আপনি যদি স্যার পান স্যার। Can you see, Dr. Munawar? জি স্যার, জি স্যার দেখতে পাচ্ছি স্যার। আর প্রফেসর ইব্রাহিম আমাকে এইমাত্র পাঠিয়েছেন, এটা আমি মানে শেয়ার করলাম, জাস্ট ইউ ক্যান এক্সপ্লেইন ইট। জি স্যার, ছবি। জি স্যার, এই যে এই কি মেশ, যেটা এই মেশটা ইন মেশ রিপেয়ারে এখানে সেন্টার একটা হোল ক্রিয়েট করে লিম্বটা উপর দিকে নিয়ে আসা হয়েছে। আর এই মেশটাতে এই সুগার বেকারে কোনো হোল ক্রিয়েট করা হবে না, এটা আসলে এই নিচে দেখে মনে হচ্ছে হোল, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি হোল, এটা লিম্বটাকে ওভারল্যাপ করে আছে। আরো কিছু ছবি ছিল, আমি অবশ্য শেয়ার করতে পারতেছি না, জন্য দেখাতে পারতেছি আমার না। কাছে মনে হয় ভুয়া একটু পাঠিয়েছিল এটা অ্যানাদার পিকচার। এই যে জি স্যার, এই যে এইখানে হচ্ছে সুগার বেকারটা ভালো দেখা যাচ্ছে। এই যে কন্ডুইটটা আসছে এর উপরে আমরা মেশটা এখানে দিয়ে দিয়েছি। এটা হ্যাঁ, কম্পারেটিভলি রিকারেন্স চান্স লো সুগার বেকারে, কম্পারেটিভলি রিকারেন্স চান্স লো, কিন্তু নন সিগনিফিকেন্ট। Okay. Thank you, Dr. Munawar, for nicely moderating and your expert opinion. Thank you very much. I'm very happy with your moderation. Thank you very much. আমরা দেখি এখন আমার ফ্যাকাল্টি কমেন্ট নেই। প্রফেসর ইব্রাহিম, will you make comment? না, চমৎকার ডিসকাশন হয়েছে, আমার তো মনে হয় না আর কিছু এখানে বড় কোনো স্কোপ আছে। স্যারের কাছে শুনি। স্যার কোনো কমেন্ট করবেন অ্যাবাউট দিস স্টেশন? এটা তো মানে সেশন ভালো হয়েছে, নো ডাউট। জি জি, কারণ এটা তো মানে এখন অনেক বড় প্রবলেম হয়ে যাচ্ছে। কমন প্রবলেম। আমার তো একটা সুবিধা ছিল, মানুষ পড়তোই না কোলোস্টমি, রাজি হতো। তো এখন তো রাজি হয়, এবং তার সঙ্গে হচ্ছে যে আমাদের এক্সপার্টাইজ ঠিক ওই রকম না। এটাকে অনেক সময় মনে হয় ওটাই যে হার্নিয়া হাইড্রোসিলের মতো কিছু বলে যে এই কোলোস্টমিটা তুমি করে দাও, জি ইঞ্জিনিয়ারদেরকে বলা হয়, এবং যারা যথেষ্ট ইয়ে নিয়ে যে করবে সেটা না, সেটা হয় না। অথবা আরেকটা হচ্ছে যে ওই যে এরকম ম্যালিগনেন্সি কেসে যখন করে,
মানে কি একদম লেট কেস, তাদের মাসেল টাসেল গুলি খুবই ইয়ে হয়ে যায়, হ্যাঁ, তাহলে সেই জন্য ইনসিডেন্সটা অনেক বেশি। আরেকটা হচ্ছে যে ওই যে প্রপারলি ফিটিং ইয়েগুলি নাই, যার ফলে হয় আর পেশেন্টরা এক্সারসাইজ করে না, যার ফলে এই জিনিসগুলি খালি বাড়তেছে। শুধু হার্নিয়া না, মানে এটার সঙ্গে যেগুলি আছে, যে প্রলাপস হয়ে যাওয়া, ফিস্টুলা হয়ে যাওয়া, তারপরে নেক্রোসিস হয়ে যাওয়া, ইনফেকশন হয়ে যাওয়া, এই হচ্ছে কারণ এটা মেনটেন্যান্স ঠিক মতো হয় না। ক্লিন থাকলে পারে এটা অনেক ভালো থাকে, এরকম তো করতে পারে। তাহলে পরে এগুলি সম্বন্ধে সবার একটু ভালো ইয়ে রাখতে হবে ফর পেশেন্টস বেনিফিট। পেশেন্টস বেনিফিট এটা শিখতে হবে যে এই প্রবলেমগুলি এখন খালি বাড়বে, মানুষের এইজও বাড়তেছে, 70, 80, 90, 100 বছর বাঁচতেছে, কিন্তু তখন যদি তার এটা ঠিক করতে না পারে তাহলে পরে সার্জনদের একটা বড় ইয়ে থাকবে। তো সেজন্য এটা কিন্তু একটা জেনারেল সার্জারির জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, যে ভালো করে ক্রিয়েট করা, স্টোমা ক্রিয়েট করা, স্টোমা মেনটেন্যান্স শেখানো, এবং পরে এই যে কমপ্লিকেশন গুলি হয় এগুলি একটা পর একটা ইয়ে। কারণ এর মধ্যে আরো তো আছে যে হয়তো প্রাইমারিলি একটা ইয়ে দিয়ে দিল, বেশ দিল, তারপরেও তারই হয়েছে, হার্নিয়া হয়ে গেল, তখন তো লাইফটা একটা ইয়ের মতো হয়ে যাবে, তাই না? সার্জনের লাইফ একেবারে খারাপ অবস্থা তখন। সে তো বললো যে আমি তো অজ্ঞান হয়ে গেলাম, ঠিক আছে আপনি গেলেন, আপনি করে নেবেন, আপনার তো 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে, এবং সেটা করতে গিয়ে টিস্যু ড্যামেজ হবে। তো সেগুলি কথা মাথায় রাখতে হবে, মাথায় রেখে তারপরে এই জিনিসগুলি আয়ত্তে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমাকে আরেকটা ছবি পাঠিয়েছেন প্রফেসর ইব্রাহিম, এখন এই মাত্র একটা ক্যামোপোর্টের একটা যে স্যার যেটা বললেন প্রফেসর মালভূষণ একটু আগে, যে ছবিটা দেখালে ভালো হতো, স্টুডেন্টদের জন্য বেটার আন্ডারস্ট্যান্ডিং হতো, তো সেই ছবিটা আমি এখন শেয়ার করলাম। প্রফেসর ইব্রাহিম, ইব্রাহিমকে বলেন মডারেট করতে। না, মডারেশন করার মতো কিছু নাই স্যার। এখানে ছবিটা দেখলে ওরা বুঝবে যে ওই জি যে জি সেন্টারের যে ডায়াফ্রাম দেওয়া আছে ওইটার নামে অ্যাকচুয়ালি টিপার, যেটা আমি তোকে বলেছিলাম। এটা জি জি ওইটা মনে রাখলে হবে। ওইটি হলো স্কিনের নিচে সাবকিউটেনিয়াস টিস্যুর নিচে আমরা ইমপ্ল্যান্ট করি চেস্ট ওয়ালে। আর ওইখানে যে ক্যাথেটার যেটা দেওয়া আছে, ওই ক্যাথেটার যে ঢুকছে হলো ইউজুয়ালি সাবক্লেভিয়ান ভেনে, অথবা কেউ ইন্ট্রাজুগুলার ভেনে দেয় এটা। জি এবং খেয়াল রাখতে হবে যে টিপটা আমরা যেখান দিয়ে দিই না কেন, এই টিপ শুড রিমেইন ইন দ্য just at the beginning of the sorry at the just at the beginning of the supervenom যেখানে ঢুকছে ওখানে কাছাকাছি থাকতে হবে। The end of the superhuman একবার। এক্স্যাক্টলি। এবং এই যে টিউবটা পুরোটাই থাকবে, সাবকিউটেনিয়াসটা থাকবে না, এখন যদি জিজ্ঞাসা করে যে এইটা কি বাকি অংশ কি করবে, এটা কি পেঁচিয়ে থাকবে ওখানে, না ফেলে দেবে, এই কি কেটে ছোট করে দেবে? বাকি যে অংশটুকু আছে, মানে এত বড় টিউব তো লাগবে না ওখান থেকে, চেস্টের থেকে। সাইজ আছে ডক্টর সাইফুল। স্যার স্যার এটা হচ্ছে প্রথমে আমরা যখন কেবোঅ্যাট্রিয়াল জাংশনে টিপটা গেছে কিনা স্যার, ওটা আমরা ডিউরিং ইনসারশন এটা মানে আইডিয়ালি স্যার সিয়াম দিয়ে কনফার্ম করে, একটু মিউট করে, আইডিয়ালি স্যার সিয়াম দিয়ে কনফার্ম করে যে এটা কেবোঅ্যাট্রিয়াল জাংশনে আছে কিনা। এরপরে স্যার যেই বাইরে যে পোর্শনটা থাকবে ওটা স্যার আমরা একটা মেটালিক একটা স্যার শীট আছে, সেটা দিয়ে সাবকিউটেনিয়াসলি পোর্টে আমরা মানে পোর্টটা ডায়াফ্রামটা যেখানে বসাবো অতটুকু পর্যন্ত আনবো স্যার সাবকিউটেনিয়াসলি। আনার পরে যেটা এক্সট্রা থাকবে সেটা কেটে ফেলবে স্যার। এটা কত লম্বা থাকে টিউবটা? স্যার টিউবটা স্যার মানে সাইজের উপর ডিপেন্ড করে স্যার, এক্স্যাক্টলি স্যার কতটুকু থাকে স্যার এটা বলতে পারবো না স্যার। মানে পিডিয়াট্রিক সাইজ, অ্যাডাল্ট সাইজ নিচে আছে। জি স্যার ডায়াফ্রামের সাইজ অনুযায়ী স্যার অনেকগুলো সাইজ আছে, এক্স্যাক্টলি টিউবের লেন্থ কত থাকে স্যার ওইটা এক্স্যাক্টলি বলতে পারবো না। মেবি 25 সেন্টিমিটার এটা, স্যার 25 সেন্টিমিটার। জি স্যার। ওকে দেন, যাই হোক কিছু অংশ টানেল করে রাখে তারপরে বিয়েতে করা। জি স্যার। তারপরেও ছোট করতে হতে পারে। জি স্যার। স্যার আমি একটু কন্ট্রিবিউট করব। আমি ছিলাম না, ব্যস্ত ছিলাম। কেমোপোর্ট দিয়ে আমার একটা লিটল বিট এক্সপিরিয়েন্স আছে। একটা ইন্ডিয়াতে একটা পেশেন্ট কেমোপোর্টে লাগিয়ে আসছে দেশে, আসার পরে লাস্ট ডোজ দেওয়ার আগে তার পুশ করলে আর যায় না, নন ফাংশনিং হয়ে গেছে। তখন আমার কাছে রোগীটা আসছে, একজনে পাঠাইছে যে এটা খুলে দেওয়ার জন্য। তো খোলার আগে আমি একটা চেস্ট এক্সরে করছি, কিন্তু ব্যস্ততার জন্য চেস্ট এক্সরে আর দেখা হয় নাই। তখন আমার অত ইম্পর্টেন্স মনে হয় না যে এটা কি দেখবো, এটা তো কাটবো, ডায়াফ্রামের উপরে ইনসিশন দিলে ডায়াফ্রামটা ধরে টান দিলে টিউব সহ চলে আসবে। তখন আমি
খেয়ালে করলাম কি ইনসিশনটা দিয়ে কেমোপোর্টের ডায়াফ্রামটাকে আমি বের করলাম। বের করার পরে দেখি যে টিউবটা নাই, টিউবের কোনো হদিসই পাচ্ছি না, 1 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটার পাচ্ছি না। তো ওই মুহূর্তে আমি যেহেতু এক্সরেটা করছি আগে, এক্সরেটা তখন আবার ভিউ বক্সে লাগায় দেখলাম। দেখার পর মুহূর্তে দেখি দিস টিউব ইজ মাইগ্রেটেড ইন দা হার্ট, লোয়ার এন্ড আউটার এন্ড চলে গেছে একবার ক্লেভিকুলের পিছনে। ওই যে যখন ব্লক হয়ে গেছে পুশ করছে, এখান থেকে লক খুলে গেছে। এখন কত হইলো, এই Thank you টিউবটা for কেমনে বের করবেন? thank you for sharing the experience. লাস্টে আমি একটু ডক্টর শেয়ার ডক্টর কমপ্লিট করে নেই সাহেব স্যার, ডক্টর একটু সাহেব কমপ্লিট করে নেই। পরে রুগীটারে আমি কার্ডিওথোরাসিক সার্জনের সাথে যোগাযোগ করলাম, যে ওরা বলে ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট, সিলেটে ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট, তাদের বলছে তাদের কাছে ইনস্ট্রুমেন্ট নাই। পরে আমি ঢাকা পাঠাইছি, ইবনে সিনায় গেছে, তারা সিআরএম গাইডেন্সে থ্রো দ্য ফিমোরাল ভেইন, গো টু দ্য হার্ট এন্ড পিক আপ দ্য স্ট্যান্ড থ্রো দিস ফিমোরাল ভেইন, তারপরে যে রুগীটা শান্তি হয়েছে। সুতরাং এটা আমার মনে হয় আমরা যদি প্র্যাকটিস স্টার্ট করি, এই লকটা যেন ভালো করে দেওয়া হয়, এটা খেয়াল রাখতে হবে। সরি ফর দ্য ডিস্টারবেন্স স্যার। ডিস্টার্বেন্স ভালো কথা বলছেন। Do you have the pictures? Do you have the pictures? আছে ছবিগুলো পিকচার আছে। ওই এক্সারসাইজটা কোথায় সেটা আমার চাই। আচ্ছা, এটা আমি দেবো স্যার, এটা আমার কাছে আছে, দেবো না। পাঠিয়ে দেন। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ডক্টর সাহেব জি স্যার। তুমি যেটা বললে ওটাই হলো ক্যাথেটার ফ্র্যাকচার। যখন হ্যাঁ, ক্যাথেটার জি জি ফ্র্যাকচার করে যায়, এটাকে বলে পিঞ্চ অফ সিনড্রোম। তখন ক্যাথেটার মাইগ্রেশন করে বিকজ অফ নেগেটিভ প্রেশার উপর থেকে উঠে চলে যায়, কেমন এটাকে সিরাম গাইডেন্স এটা বার করা যায় না। এটা সিএম গাইডে ওই যে হার্টের মধ্যে আপনার ট্রাইপং ফোর্সে ঢোকে, তারপর পিক আপ করতে হবে। এক্স্যাক্টলি, এবং এটার নামই হচ্ছে ক্যাথেটার ফ্র্যাকচার। এটা খুব ডেঞ্জারাস। ইয়েস। এটা যদি মানে পুর কোয়ালিটি কোনো ক্যাথেটার ডিভাইস দেয়, তাহলে এই সমস্যাগুলো হতে পারে। ওই যে মাইগ্রেশনটা হচ্ছে, এটার নাম হচ্ছে পিঞ্চ অফ সিনড্রোম, বিকজ নেগেটিভ প্রেশারে এটা উপর দিকে টেনে নিয়ে যায়, টিউবটাকে নিয়ে চলে যায় ভিতরে। Thank you very much, Shaikh, for sharing your experience. Thank you. Okay. So our next session is moderated by Dr. Abdullah Maruf. Can you hear me? Yes, sir. Am I audible, sir? Yes, yes, you are audible. You will share. Sir, আমি শেয়ার দিচ্ছি স্যার। Okay, sure. So, dear participants, you are about to enter a station that presents a pictorial demonstration of a clinical condition. So, please read the following instructions carefully. You will be shown one clinical image related to a real patient scenario. To share Your tasks are: identify the clinical condition demonstrated in the image, describe the key clinical features visible in the picture, interpret the findings and correlate them with the patient's likely symptoms or history, outline the initial assessment and differential diagnosis, and propose an appropriate management plan. So this is the case scenario. Oh, Dr. Maruf. Yes, sir. আমি তো দেখতে পাচ্ছি না তোমার স্ক্রিন। আমরা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে তো স্যার। আমি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি। ওকে দেন, সরি। আমার কম্পিউটার দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, শিওর শিওর। Sir, আমি continue করবো? Yes, yes, proceed করো, please. So the clinical scenario is a 65-year-old diabetic man presents with rapidly progressive scrotal pain and swelling, fever, tachycardia, and blood pressure is 90/60, crepitus palpable in the perineum, severe tenderness and foul smelling, and urinary catheter in situ. So these are the clinical scenario of this patient. So, dear participants, what are the abnormalities you are seeing here? Can anyone describe the picture? What are the abnormalities we are seeing now in this picture? Abnormalities are significant swelling, skin discoloration, and presence of erythema, inflammation, and potential skin sloughing. And the diagnosis is Fournier syndrome. With Okay. septic shock. Okay, at first we are talking about the findings. What are the abnormal findings? So these are the findings: extensive scrotal gangrene, black necrotic skin over the scrotal wall, and surrounding erythema and cellulitis, edematous tense scrotum, and crepitus clinically indicate gas in the tissues, and obviously urinary catheter in situ.
So with these findings, what is your diagnosis? Corneas. Corneas gangrene. Corneas Corneas gangrene with septum. with shock. Okay, very good. So severe necrotizing fasciitis of the scrotum extending to the perineum and consistent with Fournier's gangrene with shock. So now, what does this condition progress so fast? Can anyone answer? যেটা যখন শুরু হয় দেখা যায় 2-3 দিনের মধ্যেই খুব ফাস্ট প্রোগ্রেস করে, এটা কারণ কি? পার্শাল পেইন স্প্রেড হয়। Partial পার্শাল plane, পেইন এটা একটা, আর polymicrobial Synergistic infection, সিনার্জিস্টিক পলিম্যাক্টিভার ইনফেকশন। ওকে, আর কিছু? vascular thrombosis and ischemia. ভাস্কুলার থ্রম্বোসিস এন্ড ইসকেমিয়া, ভেরি গুড। দেন আর কিছু? অ্যানারোবিক কন্ডিশন হয়। ওকে, আমরা দেখাই দিই। তো 1 নম্বর হচ্ছে পলিম্যাক্রিবিয়াল ইনফেকশন এবং গ্যাস ফর্মিং অর্গানিজম থাকে, ইকোলাই, ক্লেবশিয়েলা এবং অ্যানারোবিক ইনফেকশন হয় এবং ইনফেকশন স্প্রেডস along the fascial planes of the perineum, scrotum and the perineal region. Number 3 is rapid vascular thrombosis and followed by ischemia and full thickness necrosis. And then number 4 is gas formation, and number 5 is leads to this accumulation can leads to the septic shock very quickly. So our next question, what are the most immediate and crucial step in the management of this patient? Can anyone answer, please? এই পেশেন্টটার জন্য মোস্ট Surgical ইমিডিয়েট এবং debridement. ক্রুশিয়াল স্টেপস গুলো কি কি? Resuscitation followed by aggressive debridement. ভেরি গুড। তাহলে শুধু সার্জিক্যাল ডিপার্টমেন্ট না, প্রথমে পেশেন্টটা যেহেতু শকে আছে আমাদেরকে প্রথমে রিসাসিটেশন করতে হবে, তারপরে আমরা সার্জিক্যাল ডিপার্টমেন্টে যাব। সো ইমিডিয়েট ফ্লুইড রিসাসিটেশন উইথ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, এবং আমাদের পেশেন্টটা ডায়াবেটিক ছিল, সো চেক দ্য ব্লাড গ্লুকোজ লেভেল, and then most crucial step is the aggressive surgical debridement of all necrotic tissue and extending until healthy bleeding margins are reached, and this should be done ideally within hours of the diagnosis. So what are the characteristics feature will you observe during debridement? আমরা debridement করার সময় কি কি ফিচার সাধারণত পাই এই পেশেন্টগুলোতে? কেউ বলতে পারবেন? Characteristics features during debridement. Anyone? Foul smelling of the dead tissue, necrotic tissue. Non-viable Very tissue good. and also subcutaneous gas and crepitus. Crepitus থাকবে। Necrotic fascia. shameless testis. Okay, very good. So subcutaneous extension থাকবে along the tissue planes, এবং আমরা thrombosis of the blood vessels পাবো, foul spelling থাকবে। স্যার আরো- এখানে কিছু কমপ্লিমেন্ট করবেন কেউ স্যার? মানে এখানে একটা ইয়ে ছিল না যে মানে ডিশ ওয়াশার যে পানির মতো ময়লা পানির মতো দেখা যায়। প্রফেসর মার্গুসন স্যার, উইল ইউ মেক কমেন্ট অন দিস? Water. সবই বলতেছে, কিন্তু ওই যে ইয়ে হয়নি, মনে হয় যেন ছন্দপতন হচ্ছে খালি কথাবার্তায়। মানে লজিক্যাল সিকোয়েন্সে কথাগুলি আসতেছে না। জি স্যার, এই যে যেখানে ডেব্রাইডমেন্ট করার পরে যে ইয়েটা মানে ফ্লুইড গুলো বের হয়, এগুলো দেখতে কেমন একটা ক্যারেক্টারিস্টিক্স ইয়ে কি আছে? কালার অফ দ্য ফ্লুইড, ডিশওয়াটার পাস, ওয়াটারি পাস থাকে, ওয়াটারি বা ডার্টি কালার্ড পাস থাকে। ডার্টি কালার ডিশ ওয়াটার পাস। ওকে ওকে ডিশওয়াটার পাস। ওকে, ডিশ ওয়াটার পাস। ওকে স্যার। মারু প্লিজ কন্টিনিউ। So beside the surgical debridement, what other essential components of the management for this patient is needed? যে সার্জিক্যাল ডেভেলপমেন্ট করার সাথে সাথে আর কি কি বিষয়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে? Can anyone answer? আমাদের সার্জিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে ক্রুশিয়াল স্টেপ। আইসিইউ অ্যাডমিশন লাগবে, ডায়াবেটিস কন্ট্রোল করা লাগবে। একটা হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, 2 আইসিইউ ম্যানেজমেন্ট, আইসিইউ অ্যাডমিশন লাগবে স্যার। আইসিইউ অ্যাডমিশন লাগতে পারে। আচ্ছা, আর কিছু? ব্রড স্পেকট্রাম ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কভারেজ লাগবে। দেন টিটেনাস প্রোফাইল্যাক্সিস লাগবে স্যার। টিটেনাস প্রোফাইলাইসিস লাগতে পারে। আর কিছু, আরো ইম্পর্টেন্ট কিছু? আর হচ্ছে Hyperbaric oxygen therapy. পেইন ম্যানেজমেন্ট লাগবে। ভেরি গুড।
আর আর কিছু শক ম্যানেজ করতে হবে। ভেরি গুড পেশেন্টের নাম কি ছিল এটা শক হাইপারবারিক হাইপারবারিক অক্সিজেন। ওকে, তাহলে আমাদের এই পেশেন্টটাকে ওন ডিপার্টমেন্টের সাথে সাথে যে জিনিসগুলো কেয়ারফুল থাকতে হবে সেগুলো হচ্ছে ম্যানেজমেন্ট অফ শক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স কভারিং গ্রাম পজিটিভ and গ্রাম নেগেটিভ and anaerobic organisms. Number 3 is glycemic control. Number 4, pain management and tetanus prophylaxis. And number 5 is monitoring for the organ dysfunction and initiating crucial care support may be necessary for these patients. কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করতে পারে স্যার? জি, কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করতে পারে, ডিআইসি ডেভেলপ করতে পারে পেশেন্টের। So early inotropic support may be needed for management of the shock. Okay, now next question. What are the common predisposing factors or etiology for Fournier's gangrene? Common একটা প্রশ্ন, কেউ কি বলতে পারবেন কি কি আছে আমাদের ইটিওলজিক্যাল ফ্যাক্টর গুলোর মধ্যে? Trauma, unhygiene, এক নাম্বার হচ্ছে ডায়াবেটিস, ইমিউনোসাপ্রেশন, ইমিউনোসাপ্রেশন। ইনস্ট্রুমেন্টেশন। ওকে, তাহলে এগুলো হচ্ছে মোটামুটি কমন জিনিস। ডায়াবেটিস মেলাইটিস মোস্ট কমনলি, দেন ইমিউনোসাপ্রেশন, স্পেশালি বেডরিডেন পেশেন্ট, এইচআইভি, chemotherapy or corticosteroid taking patients. Number 4, local trauma or infection in the perineum or urogenital or cutaneous regions. And number 4 is alcoholism, obesity, chronic kidney disease, and these are the most common things for the among the etiological factors of the Fournier's gangrene. So next question, what type of microbiological infection usually it is? কে বলতে পারবেন? পলিমাইক্রোবিয়াল। সাথে আর কেউ কিছু অ্যাড করবেন? পলিমাইক্রোবিয়াল ইনফেকশন। আর কেউ কিছু অ্যাড করবেন? মোস্টলি গ্রুপ এ বিটা হেমোলাইটিক। অলসো ফাঙ্গাল। Staphylococcus aureus, Streptococcus coli. These are basically polymicrobial infection and it involves both synergistic infection of the both anaerobic and anaerobic bacteria. And the common organism we know that E. coli, Klebsiella, Pseudomonas, Streptococci, Staphylococci, bacteroides, and Clostridium. So main important answer is the polymicrobial infection involving the synergistic mixed of aerobic and anaerobic bacteria. So next question, this is the picture of this patient in the first POD. Can anyone say the findings of this picture? Shameless testis. Shameless testis would say some slough materials in the slough materials. Okay, slough materials over the testis. over the both testes. Yes. And unhealthy margin. Unhealthy margin, very good. Unhealthy margin. Okay. So in the next POD, first POD, the patient is now in postoperative day 1 in the surgical ICU. And what are your priorities for the ongoing management beyond the wound care? এই পেশেন্ট এখন আইসিইউতে, সার্জিক্যাল আইসিইউতে আছে। wound debridement এর ছাড়া আর কি কি পেশেন্টের করা দরকার? সার্জিক্যাল ডিপার্টমেন্ট লাগবে, এটা একটা, এটা ছাড়া আর কিছু? প্রিজার্ভেশন অফ টেস্টিস, পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, সেপসিস কন্ট্রোল করতে হবে, টিস্যু বায়োপসি নিতে হবে স্যার, কালচার করতে হবে, সব কালচার করতে হবে। কালচার তো আমরা নিশ্চয়ই ফার্স্ট ডেতেই করব, ঠিক না? জি স্যার। আর কিছু, আর কোনো কিছু প্রায়োরিটিজ? ইমপ্লান্টেশন অফ দ্য টেস্টিস। ওকে, আমরা একটু দেখে নিই। কন্টিনিউ দ্য রিসাসিটেশন, especially maintain the intake output chart and hemodynamic monitoring. Then broad spectrum antibiotic therapy, we will try to based on the intraoperative cultures and sensitivities. Then good glycemic control, nutritional support, early enteral nutrition to support this hemodynamic state, and planning for the second look surgery. And we will try to take the patients in the OT within 24 to 48 hours for further redebridement of the unhealthy skins. So this is the picture of the postoperative day 3 and postoperative day 5. Then following a wide debridement, the testes are often left exposed and bare. Why are the testes usually spared in Fournier's gangrene? Can anyone answer? Because of the different blood supply. From? Testes are supplied by the testicular artery and from? Testicular artery is branch of the abdominal aorta. Okay, very good. So these testes are separated because their blood supply from the testicular arteries originates directly from the abdominal aorta. So the infection and thrombosis involves into the external pudendal arteries and their branches of the femoral artery, which supplies the scrotal skin and the fascia. For this region, usually the testis is spared.
Can anyone tell me what the role of hyperbaric oxygen therapy for the management of this Fournier's gangrene? অ্যানারোবিক ব্যাকটেরিয়া গ্রো করতে পারবে না। মানে হাইপারবারিক অক্সিজেন দিলে কি কি সুবিধা? অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো গ্রো করতে একটা পারবে না। একটা হচ্ছে অক্সিজেন ফ্লো It বেশি improves থাকে। the neutrophil and macrophage function, sir. ভেরি গুড, লিউকোসাইটের ফাংশনটা খুব বেশি ইমপ্রুভ হয় আর অ্যানারোবিক ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। আমি একটু আনসারগুলো দেখে নেই। ইমপ্রুভ টিস্যু অক্সিজেনেশন, এনহ্যান্সেস দ্য লিউকোসাইট ফাংশন and inhibit the anaerobic bacterial growth. So these are the potential benefit of hyperbaric oxygen therapy, but usually it reserves for the severe cases. Next question, what are the potential benefits of using vacuum assisted closure therapy on the perineal wound? কেউ বলতে পারবেন? Large Vacuum defect. assisted closure এটার ক্ষেত্রে কি কি বেনিফিট পাওয়া যায়? Vacuum Removal assisted of the closure দিলে debris. এডিমা কমায় আর Promote হচ্ছে গ্যানুলেশন ভেরি গুড, একটা হচ্ছে ইডিমা সাকশন করে নিয়ে promote আসা, angiogenesis. প্রমোট ভেরি গুড, গ্রানুলেশন টিস্যু গ্রোটাকে প্রমোট করে, দেন কালেকশন হতে দিবেন আসুন। very good collection to the okay আমরা একটু আনসার করে দেখে নিই removes exudate and edema, it reduces the bacterial load and promotes perfusion. Number 2, it promotes the granulation tissue growth, and number 3, it protects the wound because we keep it in a closed system, so it creates a moist environment and protect from exposed structures like testis. These are the potential benefits of vacuum assisted closure, and nursing care is also maybe quite easy with vacuum assisted closure. So this is the picture of this patient in postoperative day 7. Now it is looking healthy with granulation tissue. So what are the reconstructive options would you consider for reconstruction of this scrotum? Can anyone answer? What are the options we have? Implantation of the testis in medial thigh. Medial thigh, আর কিছু, আর কোনো অপশন? The flap coverage Flap coverage. Skin grafting. coverage, skin grafting, Grafting. আর কিছু সিম্পল কিছু? So secondary closure, sir. Secondary closure try করা যায়. Okay, so these are the answers. The primary closure, if defect is small and mobilization of the remaining skin is possible. যদি primary closure possible না হয় তাহলে আমরা থাইতে ইমপ্ল্যান্ট করতে পারি অথবা থাই ফ্ল্যাপ গুলা ইউজ করতে পারি, পুডেন্ডাল থাই ফ্ল্যাপ আর ব্যাসিলিস ফ্ল্যাপ। আর যদি এগুলোতে পসিবল না হয়, যদি উপরে গ্রানুলেশন টিস্যু খুব ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা স্প্লিট থিকনেস স্কিন গ্রাফট করতে পারি। তোর মা দাগ লেগেছে সেটাই করতেছিস। স্যার থ্যাংক ইউ স্যার। Think about the easier one, advancement and underwent advancement ওটা করলে মানে ক্লোজারটা would be easier. জি স্যার, আমাদের রিডান্ডেন্ট স্কিন আছে স্যার। Right. Okay then. Okay. Thank you very much, Dr. Maruf, for moderating this session. Professor Ibrahim, will you make comment? না, অত্যন্ত চমৎকার একটা স্টেশন হয়েছে, এখানে আর অ্যাড করার কিছু নাই, ও মোটামুটি সবই কভার করে দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, প্রফেসর শায়ক, এনি কমেন্ট? জি স্যার, আমার মনে হয় একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কি প্রেসক্রাইব করব এটা একটু বলা উচিত। এটা এক একজনে এক এক ড্রাগ প্রেসক্রাইব করে, Right. হুইচ ব্রড স্পেকট্রাম ইজ অর আর। Right. মারুফ? স্যার এটা তো পেনিসিলিন, সেফট্রিয়াক্সন, মেট্রোনিডাজল। স্যার এটা তো মানে স্পেসিফিক নাই, যে সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্যার মেরোপেনাম এটার সাথে একটা অ্যানারোবিক কাভারেজের জন্য একটা অ্যান্টিবায়োটিক ইউজ করে স্যার। কালচার রিপোর্ট না আসা পর্যন্ত তো একটা স্ট্যান্ডার্ড দাঁড় করতে হবে। জি, এই ক্ষেত্রে কোথাও বলে না, শুধু বলে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আমরা এক একজনে এক এক প্র্যাকটিস করি, যেমন আমি প্র্যাকটিস করি সাধারণত মেরোপেনাম এর সাথে আমি এমিকেসিন দিই, আমি মেট্রোনিডাজল অ্যাড করি না। রেসপন্স করতেছে, আমার ওয়ার্ডে এখনো একটা আছে। স্যার একটা জায়গায় এমনি অপশন ছিল স্যার, ওখানে বলা হয়েছিল যে স্যার ভেনকোমাইসিন অথবা লিনজোলিড ইউজ করতে ফর গ্রাম পজিটিভ কাভারেজ, এবং এটার যদি ফাংশন যদি এটা পাওয়া না যায় বা ইউজ করা না যায়, সেক্ষেত্রে আরেকটা ভালো অপশন হচ্ছে স্যার পাইপেরাসিলিন ট্যাজোভেক্টাম অথবা কার্বাপেনাম। এটা মনে হয় আমরা এটা স্ট্যান্ডার্ডাইজ করে বলা উচিত, আমি মনে করি, ফর দ্য জেনারেলাইজড স্টুডেন্ট বা ডক্টরদের জন্য। এটা কোনো আমরা স্ট্যান্ডার্ড কোনো কিছুতে পৌঁছতে পারতেছি না। আর স্যার আরেকটা জায়গায় বলা ছিল যে স্যার
থার্ড অথবা ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন মানে সেফট্রাক্সন অথবা সেফিপাইন এটার সাথে মেট্রোনিডাজল স্যার। Usually gentamicin is added. জি স্যার, Professor Margov sir. এই তিনটা অপশন ছিল আর কি স্যার। Margov sir, will you make comment? এটা হচ্ছে ওই যে ডেসক্রিপশনের মধ্যে ফাইন্ডিংস এ জি। ওর যে পেনিসের ইয়েটাতে কোনো প্রবলেম নাই ওখানে, সেটা উল্লেখ করার দরকার যে দ্যাট ইজ ইনট্যাক্ট, কোনো ইয়ে নাই। ইনফেকশনটা গ্রয়েনের দিকে যায়, গ্রয়েনের ওখানে একটা লাল হতে পারে, সেটা দেখার দরকার ছিল, তো দেখে তো অবশ্যই দেখা যাচ্ছে না, কিন্তু তার পেনাল ওয়াল ইয়েটা স্কিন ইজ ওকে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে ওদিকে কিছু করতে হচ্ছে না। আর পেরিয়ানটা ঠিক ছিল মনে হয় না মারুফ, ছবিতে পেরিয়ানাল রিজিয়ন? না স্যার, পেরিনিয়াল রিজিয়নে ক্রিপিটাস ছিল স্যার, ওকে, এটা ছিল আছে। কোশ্চেনে বলা ছিল ছিল কিছু, মানে ওদিকেও কিছু যায় আর কি, কিছু ট্রিকল করে। জি জি। কিন্তু ওইটা ইম্পর্টেন্ট বলতে হয় একটা। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই ট্রিটমেন্টের মধ্যে যেটা বলছে অ্যাগ্রেসিভ ইয়ে, সেটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমার কাছে একটা জিনিস একটু ইয়ে লাগছে, যদিও বলতেছে পেশেন্টটা শকে আছে, মানে কি তার পাল্স প্রেশার কমে গেছে, তাই তো? সেপ্টিসেমিক শক। তো এই পেশেন্টটাকে কি আসলে আইসিইউতে দেওয়া উচিত? আইসিইউতে তো এমনিতেই ইনফেকশন বেশি হওয়ার সম্ভাবনা থাকে অন্য রোগীদের জন্য। ভাসোপ্রেসার ইউজ করতে হবে, তো এই কারণে আমার মনে হয় যে পার্টিকুলারলি এটা ইনটিউবেশন করা হয় নাই স্যার, পেশেন্টটাকে স্যার জাস্ট শক মনিটরিং এর জন্য স্যার রাখা হয়েছিল স্যার। না, আমি যেটা বলতে চাচ্ছি যে আইসিইউতে ইউজুয়ালি যে পেশেন্ট যারা ভেন্টিলেশন থাকে, ইয়েতে থাকে, ওখানে এই ধরনের একটা ইনফেক্টেড কেস নিয়ে যাওয়াটা কি এথিক্যাল হবে? তার কোনো আইসিইউতে তো আইসোলেটেড আইসিইউ রুম থাকে, কিউবিকল, আইসোলেটেড কিউবিকল, রাইট, রুম থাকে স্যার। পোস্টঅপারেটিভ রুমে থাকে না, আইসিইউ থাকবে কোত্থেকে? না, আইসিইউতে স্যার আলাদা দুইটা বেড থাকে, একটা চেম্বার করে আলাদা ক্লোজ। জি জি। দেন তাহলে তাকে দিয়ে দেন। আমার কাছে একটু ইয়ে লাগছে, যাই হোক, মানে ক্রিটিক্যালি ইল পেশেন্ট নিয়ে গেল আর কি, মানে শকে থাকলে পরে ক্রিটিক্যালি ইল না, এটা একটা ইয়ে আছে এনিথিং এনিওয়ে। আর অ্যান্টিবায়োটিকের ব্যাপারে মানে এটা এক একজনে এক একটা প্র্যাকটিস করে, এক একটা হসপিটালে এক এরকম প্র্যাকটিস করে অ্যান্টিবায়োটিক ইয়ে। পিপারেসিন বা কার্বেনসিলিন যেগুলি আছে, এগুলি কিন্তু খুবই রেস্ট্রিক্টেড ড্রাগ। অনেকেই এখনো পর্যন্ত এগুলি সালাম করে চলে যে না, এগুলি সহজে ইউজ করার দরকার নেই, আমাদের একদম বেশি হলে পরে আগে মেট্রোনিডাজল, এমিক্যাসিন অথবা সেফালোস্পোরিন, এমিক্যাসিন, মেট্রোনিডাজল তিনটাও দিতে পারে, দিয়ে দেখা দরকার, তারপরে ওদিকে যেতে পারে। স্ট্যান্ডার্ডটা একটা ঠিক করা উচিত, এটা ঠিক। তো এখন যারা কোলোরেক্টাল সার্জারিতে আছে, তাদের মধ্যে থেকে এটা যদি আসে, তাহলে পরে হয়তো সবাই এটা গিয়ে করবে যে আমরা এখান থেকে দিব, তারপরে ওইগুলি হাতে থাকলো সবগুলি। এবার সিরিন বলেন আর কার্বেনফেনিসিলিন, ওগুলি ইয়ে করে। মেরোপেনাম, অনেকে মেরোপেনাম খুব ইজিলি ইউজ করে, মানে খুব কমনলি ইউজ করে। আবার অনেকে মনে করেন না, এটা থাকুক হাতে। এটা যত বেশি পেরিফেরিতে যাবেন তত বেশি এটা, বা সেকেন্ড হসপিটাল বা সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন এগুলি বেশি ইউজ করে, অন্যরা এগুলি ইউজ করতে একটু ইয়েই লাগে, সেই জন্য দিতে চায় না। ঠিক আছে, সেটাই ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। অন্যান্য জিনিসগুলি সব কাভার্ড হয়ে গেছে, এগুলি কোনো ইয়ে নাই আর। Thank you, sir. Thank you, Dr. Maruf, for nicely moderating the poll and the sequential changes following the debridement and redebridement মানে দেখানোর জন্য good pictures. Thank you very much. Our last next session is quickly শেষ হয়ে যাবে আমাদের। Dr. Nuruddin Bhuiya. Bhuiya, can you hear me? Yes, sir. Please share your screen. Okay, sir. ভুইয়া তো রাগ হয়ে গেছে, এত দেরি করছেন আপনারা। না স্যার, কি বলছেন স্যার? স্যার দেখা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, ইয়ে দাও, ওকে দাও, ওকে প্লিজ। Thank you, sir. So our next station, instruction for students. You will be shown a clinical image related to a real patient scenario. Your task is this station is to carefully observe the image provided, identify the clinical condition demonstrated,
Describe the key findings visible in the picture. Correlate the image with the given clinical history. Explain the diagnosis, its complications, and outline the appropriate initial management. No additional investigations or patient examination will be provided. Time 7 minutes. So clinical scenario is a 70-year-old man presents with recurrent colicky abdominal pain, chronic constipation, progressive abdominal distension, occasional difficulty passing flatus, no vomiting initially but worsening pain in the last 12 hours. During emergency laparotomy, the operative finding was seen as shown in the image. You will see the image carefully and answer the question. This is the image, same image. So our first question is identify the image. Anyone? Sigmoid volvulus. অন্য মিনিট Any student? আর কে কিছু বলবে? The Distended large bowel loop. Distended large bowel loop, very good. আর কিছু দেখা যায়? Dilated loop of sigmoid colon. Wait twist. Anticlockwise twisting of the sigmoid mesocolon. ইমেজ আছে, একটা উপরে একটা নিচে। হ্যাঁ, দুটো ইমেজ আছে। আমার একই পেশেন্টের দুটো ইমেজ নেওয়া আছে। ঠিক আছে, আমরা আনসার দেখি, আমরা বেশি দিন না যাই। অপারেটিভ ফটো শোয়িং massively distended sigmoid colon with twisted mesocolon। আমাদের সেকেন্ড ছবিটাতে দেখা যাচ্ছে রুটে মেসোকোলনটা এবং কোলন ইটসেলফ টুইস্টেড হয়ে আছে। বাউল এপিয়াস টেন্স স্ট্রেসড, আমাদের এই স্যারোজাল ভেসেলগুলো স্ট্রেসড হয়ে আছে, যে টিনিয়াটাও স্ট্রেসড হয়ে আছে। may still be viable suggestive of sigmoid volvulus delivered through laparotomy wound. So this is the image. So এখানে একটা জিনিস আমরা বলে রাখি, যদি মোর দেন 180 ডিগ্রি টর্শন হয় তাহলে শুধু আমাদের লুমিনাল অবস্ট্রাকশন হয়, আর টর্শনটা যদি আমাদের মোর দেন 360 হয় তাহলে ভাস্কুলার অক্লুশনটা হয়, আমাদের ইসকেমিয়া পারফোরেশন হয়। মোর দেন 360 ডিগ্রি টর্শন। So what factors predispose to this condition? Sir, elderly male যদি থাকে chronic constipation, pelvic colon, long pelvic mesocolon, long pelvic mesocolon, loaded colon, elderly male, Narrow আর attachment. কিছু আছে? Narrow attachment of the sigmoid mesocolon. Narrow attachment. previous Yes, sir. abdominal surgery থাকলে হাসপাং ডিজিজ থাকলে। ওকে, আমাদের মোটামুটি সবই চলে আসছে আনসার। আমরা দেখি আনসার কিগুলা দেখি। কার আমাদের সাথে কথা বেরিয়াম একটা বলেছে ছবি আজকে দেওয়া আমানা? আছে, একটু মিট হতে হবে। তো আমাদের বেরিয়াম একটা ছবি আছে, যেমন ব্যান্ড অফ অ্যাডিশনস ডিউ টু পেরিডাইভেটিকুলাইটিস, ওভারলোডেড পেলভিক কোলন, লং পেলভিক মেসোকোলন, ন্যারো অ্যাটাচমেন্ট অফ দ্য পেলভিক মেসোকোলন। এরপরে আমাদের আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন হাই রেসিডিউ ডায়েট, কনস্টিপেশন অর কোলোনিক ডিসমোটিলিটি, প্রায়র অ্যাবডোমিনাল সার্জারি অর প্রায়র হিস্ট্রি অফ ভলভুলাস। So these are the factors that predispose to this condition. So what are the pathophysiology and sequelae of this condition? কিছু কিছু আমরা বলছি যে টর্শনগুলো হয়। টুইস্টিং হয়েছে, টুইস্টিং হয় ভেনাস অবস্ট্রাকশন, দেন বাউল ডিস্টেনশন, অ্যাট্রাল কম্প্রোমাইজ হয়, গ্যাংগ্রিন, পারফোরেশন, সেপসিস এরকম। আমাদেরকে আগে ভেনাস কম্প্রোমাইজ হয় নাকি আগে আর্টেরিয়াল অক্লুশনটা হয়? Venous condition, sir. আগে ভেনাস অবস্ট্রাকশন অবশ্যই। আমরা যেটা বললাম 180 বেশি হলে আমাদের লুমিনাল Venous অবস্ট্রাকশন হবে। বাড়ে তারপর হ্যাঁ, 180 to 270 হলে সাধারণত ভেনাস কনজেশন হয়, এবং এর চেয়ে বেশি হলে আমাদের আর্টেরিয়াল অক্লুশনটা হয়। আমরা দেখি it occurs due to rotation or torsion of the sigmoid colon around its mesenteric axis 180 to 540 degrees, leads to closed loop obstruction. Closed loop obstruction সম্বন্ধে সবার আইডিয়া আছে। তো রেপিড ডিস্টেনশন, কম্প্রোমাইজ ভেনাস রিটার্ন, ফার্স্ট কনজেশন হয়, ইভেন্চুয়ালি আর্টেরিয়াল অক্লুশন হয়, ইসকেমিয়া হয়, গ্যাংগ্রিন হয়, এবং পারফোরেশন অফ পেরিটোনিটিস হয়। দিস ইজ দ্য প্যাথোফিজিওলজিক্যাল কনসিকুয়েন্স। What are the radiological investigations for diagnosis this condition? আমরা অপারেশনের আগে বা প্রি অপারেটিভ কি কি রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন দিয়ে কনফার্ম করতে পারি? আমরা প্রি অপারেটিভ কনফার্ম করতে পারি, এবং সাম কেসেস দেখা যায় যে আমাদের সিগমেন্ট ভলভুলাস গুলো পার অপারেটিভ ডায়াগনোসিস হয়। তো প্রি অপারেটিভ আমরা কি কি রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করতে পারি? এক্স-রে অ্যাবডোমেন স্যার, plain X-ray abdomen, প্লেন এক্স-রে অ্যাবডোমেন, এক্স-রে অ্যাবডোমেন Plain করতে X-ray পারি। abdomen. কিছু করতে পারি আমরা এক্স-রে অ্যাবডোমেন ছাড়া? সিটি স্ক্যান, সিটি স্ক্যান করতে পারি। ভেরি গুড। আর Barium enamel. ভেরি গুড।
ওকে, বেরিয়াম আমরা কন্ট্রাস্ট এনেমা বলি, ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট এনেমা। ঠিক আছে, আমাদের আনসার সবই আসছে। প্লেন এক্স অ্যাবডোমেন, ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট এনেমা, আমরা সিটি অ্যাবডোমেন করতে পারি। তো প্লেন এক্স এর কি ফাইন্ডিং পাই আমরা সাধারণত, কেউ বলতে পারবে? Coffee bean sign. Pneumatic tire shadow. The coffee bean Tire sign. Tile Omega like sign. dilated Omega sign. tile shadow. আচ্ছা, আর কিছু এটা কোনো সাইন হিসাবে বলি আমরা? The coffee Omega bean sign. sign, sir. Bean sign. ওমেগা সাইন। Coffee bean sign. তাহলে এই একটা এক্স আমরা যদি দেখি, এখানে দেখা যাচ্ছে এক্স অ্যাবডোমেন, এটা সুপাইন পজিশনে আছে, এটাকে বলে কফি বিন আর ওমেগা সাইন, কফি বিন আর ওমেগা সাইন। তো ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট এনেমা যদি আমরা করি, তাহলে আমরা কি পেতে পারি ফাইন্ডিংস, এডিউজেবল ফাইন্ডিংস? নুরুল আমিন, এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, এটা আরেকটা সাইনের নাম আছে, এটাকে বলে ফ্রিম্যান ডাল সাইন। এটা আচ্ছা, হ্যামিল্টন মিলে ইমার্জেন্সি বইতে লেখা আছে যে একটা পয়েন্ট থেকে 3টা লাইন ডাইভার্স করে, মাঝখানের 2টা ওয়াল একসাথে কমন কভার করে, এই জন্য এটাকে বলে ফ্রিম্যান ডাল সাইন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। সো আমাদের ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট এনেমা আমরা করতে পারবো, বেরিয়াম এনেমা বলবো না, কারণ এসব ক্ষেত্রে দেখা যায় যদি গার্ড যদি ইস্কেমিক হয়, গ্যাঙ্গিনাস হয়, পারফোরেশন হয়, বেরিয়াম কিন্তু আমরা ইউজ করবো না, সেক্ষেত্রে আমরা ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট ইউজ করবো। ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট এনেমা দিয়েও কিন্তু আমরা সেগমেন্ট ভুলভাবে ডায়াগনোস করতে পারি। এখানে টিপিক্যাল রেডিওলজিক্যাল কি ফাইন্ডিংস পাওয়া যায়? Barred beak sign. বার্ড বিগ সাইন, ভেরি গুড। এই পিকচারটা যদি আমরা দেখি, যে টিপ যেটা দেখা যাচ্ছে আমাদের আমাদের ডিস্টাল লুপের, আমরা যদি এনেমা দেই ডিস্টাল লুপে, যে আমাদের যেখানে রুটটা, এখানে যে অ্যাপিয়ারেন্সটা হলো বার্ড বিকের মতো, দিস ইজ কল্ড বার্ড বিগ সাইন। আর সিটি অ্যাবডোমেন আমরা কিভাবে বুঝবো? দিস ইজ দ্য কেস অফ volvulus। World sign থাকবে স্যার, twisting of the mesentery around the volvulus. হ্যাঁ, ভেরি গুড, এটাকে হোয়াইল সাইন বা সোয়াল সাইন বলে। এখানে যে টর্সড মেসেন্টেরিক ভেসেল, মেসোকলিক ভেসেলগুলো টর্সড হয়, সাথে যে আমাদের কোলনটা টর্সড হয়, এটা একটা হুইলের মতো পাওয়া যায়, হোয়াইল সাইন বা সোয়াল সাইন বলে। আমরা যদি ছবি দেখি তাহলে বুঝতে পারি। এই ছবিটাতে অ্যারো দিয়ে আমাদের দেখানো হচ্ছে, এখানে কোলন এবং মেসোকোলন ইটসেলফ টুইস্টেড, 2টা অ্যারো দিয়ে দেখা যাচ্ছে। দিস ইজ কল্ড হোয়াইল সাইন বা হোয়ারপুল সাইন or swirl sign. Swirl or whirlpool sign, these are all are same. So এটা এমনি এক্সট্রা একটা কোশ্চেন না, ঠিক ডিসকাশনের জন্য আমরা আনছি। হোয়াট আর দ্য সিটি ফিচার্স অফ কমপ্লিকেটেড ভলভুলাস? একটা পেশেন্ট যদি সেগমেন্ট ভলভুলাসে কমপ্লিকেশন নিয়ে আসে, সাচ এস ইসকেমিয়া, পারফোরেশন, তখন আমাদের সিটিতে এক্সট্রা হোয়াইল সাইন ছাড়া আর কি কি পেতে পারি আমরা? এখানে ছবি Bowel wall enhancement reduce হবে। Bowel wall enhancement reduce হবে and mesenteric fluid absent থাকবে যখন ischemic change হয়। হ্যাঁ, ভেরি গুড। আমাদের বাউল ওয়ালের এনহ্যান্সমেন্টটা লস হবে। আর কিছু? আমাদের বাউল ওয়ালটা একটু থিকেন্ড হবে। Mesenteric fat stranding থাকবে স্যার। মেজেন্ট্রিক ফ্যাট স্ট্যান্ডিং ঠিক এরকম না, আমাদের ইন্টেস্টাইনাল ওয়ালে, কোলোনিক ওয়ালে, আমাদের ইস্কিমিয়ার জন্য কোলোনিক ওয়ালে গ্যাস ডিপোজিশন হয়, দিস ইজ কল্ড নিউমেটোসিস ইন্টেস্টাইনালিস। একই রকম ভাবে আমাদের এই গ্যাসটা আমাদের পোর্টাল বা হেপাটিক ভেনাস সিস্টেমে কিন্তু এই গ্যাসটা পাওয়া যেতে পারে, এগুলো পোর্টাল অর ভেনাস, হেপাটিক ভেনাস গ্যাস। তাহলে আমরা যদি দেখি, লস অফ বাউল ওয়াল এনহ্যান্সমেন্ট ডিউ টু আর্টেরিয়াল ওক্লুশন, ভেনাস কনজেশনের জন্য আমাদের কোলন ওয়ালটা একটু থিকেন্ড হয়। নিউমেটোসিস ইন্টেস্টাইনালিস, আমাদের সেকেন্ড পিকচারটা নিউমেটোসিস ইন্টেস্টাইনালিস, এখানে দেখা যাচ্ছে ওয়ালে ছোট ছোট এয়ার বাবলের মতো দেখা যাচ্ছে, দিস ইজ কল্ড নিউমেটোসিস ইন্টেস্টাইনালিস। আমাদের মেসেন্ট্রিক অর পোর্টাল ভেনাস সিস্টেমে গ্যাস থাকে। আর যদি পারফোরেশন হয় তাহলে ফ্রি পেরিটোনাল ফ্লুইড এবং নিউ পেরিটোনিয়াম পাওয়া যায়। দিস আর দ্য ফিচার্স অফ কমপ্লিকেটেড ভলভুলাস। So the next question, what is the initial management in a stable patient in such condition? Initially আমরা কি করব? This patient is stable, কোনো কমপ্লিকেশনের সাইন নাই, কোনো ইসকেমিয়া, পারফোরেশন, পেরিটোনাসে কোনো ফিচার নাই, স্টেবল পেশেন্ট। আমাদের what will be our initial management? আমরা তো এন্ডোস্কোপিক ডিকম্প্রেশন করব স্যার, ফার্স্ট টাইম ম্যানেজমেন্ট স্যার। Flexible sigmoidoscopic decompression Depends স্যার। on the age. ভেরি গুড। তো এর আগে আমাদের আরেকটা কথা বলতে হবে, আমরা সবসময় ভুলে যাই, আমাদের ইনিশিয়াল আগে একটু রিসার্চেশন করতে হবে। ইনিশিয়াল Decompression by Nothing but oral IV access. আমরা যা NG2. রিসার্চেশন করি, রিসার্চেশন ফলোড বাই আমাদের এন্ডোস্কোপিক ডিটরশন। তো রিসার্চেশনটা আমাদের ভুলে গেলে চলবে না। এখানে আমরা রিজিড সিগমোডোস্কোপ অর ফ্লেক্সিবল সিগমোডোস্কোপ, এখন তো রিজিড সিগমোডোস্কোপ পাওয়া যায় না, আমরা ফ্লেক্সিবল সিগমোডোস্কোপ ইউজ করতে পারি। এবং ফ্লেক্সিবল সিগমোডোস্কোপ দিয়ে আমাদের ডিটরশন করার পরে একটা রেক্টাল টিউব প্লেসমেন্ট করার কথা বলা আছে। রেক্টাল টিউব যদি পাওয়া না যায়, আমরা চেস্ট টিউব দিতে পারি।
তো চেস্ট টিউব দিলে এটা কিন্তু ইমিডিয়েটলি কিছুক্ষণ পরে বা কিছু ফিউ মিনিট বা আওয়ার্স পরে কিন্তু এটা ক্লগিং বন্ধ হয়ে যায়। কিন্তু এটা দেওয়ার আরেকটা সুবিধা হলো রেক্টাল টিউবটা বা চেস্ট টিউবটা, যে ইমিডিয়েটলি আবার রিকারেন্ট ভলভুলাস হওয়ার সম্ভাবনা কমে যায়। তো এন্ডোস্কোপিক আমাদের এই ডিটোশন, এটা আমাদের সাকসেস রেট অনেক ভালো, 60 to 95% সাকসেস রেট। সো দিস ইজ দ্য ইনিশিয়াল ম্যানেজমেন্ট অফ স্টেবল পেশেন্ট। এখানে ওই স্যার রিজিড সিগমোইডোস্কোপ দিয়ে যদি ডিটরশন করতে হয়, জি স্যার, সেক্ষেত্রে পেশেন্টের পজিশন কি হবে? এক্ষেত্রে পেশেন্ট পজিশনটা স্যার আমার যদি মনে হচ্ছে লেফট ল্যাটারালি, তো স্যার যদি মনে আছে। আর যদি যে লেখা নি এলবো পজিশন, তাহলে কোলনটা এখানে ঝুলে থাকে, এটা করতে পারলে বেস্ট। আচ্ছা স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। এটা ইজিলি নেগোশিয়েট করা যায় ফ্ল্যাটাস টিউবটা। জি স্যার, এখন যেহেতু স্যার রিজিডটা তো বেশি একটা অ্যাভেলেবল না, ফ্লেক্সিবল অ্যাভেলেবল নাই। So our next question, what is the recurrence risk after non-operative management and how it can be prevented? এই যে আমরা এন্ডোস্কোপি ডিটেকশন করলাম, এটা রিকারেন্ট রিস্ক কেমন? সাকসেস রেটটা আমাদের ভালো, রিকারেন্স রিস্কটা কেমন? এটা কিভাবে প্রিভেন্ট করা যায়, কে বলবে? 50 to 90% recurrence rate. And it can be, it can ঠিক আছে, একটু বেশি হয়ে গেছে, আমাদের 60 to 75%, 45 to 70% or even higher রিকারেন্স রেট আছে। এবং এটা আমাদের প্রিভেনশনের জন্য আমাদের ইলেকটিভ কেস হিসাবে পেশেন্টকে একুট কন্ডিশন যখন সাবসাইড করে আমাদের ল্যাব অর ওপেন সিগমাইড কোলেক্টমি করতে হবে। দিস ইজ দ্য মেইন মেথড অফ প্রিভেনশন। সো 45% to 70% or even higher rate of recurrence after non-operative management, and it can be prevented by elective sigmoid colectomy either lab or open after resolution of acute phase and after completion of resuscitation. এখানে কিন্তু এখন আরেকটা অপশন আছে। এখন যে লেটেস্ট অপশন বলে এন্ডোস্কোপিক সিগমোইডোপ্লেক্সি বাই দ্য মেথড অফ, মানে জি স্যার, পারকিডনাস এন্ডোস্কোপিক একটা অপশন আছে। জি স্যার, অপশন আছে। জি স্যার, অপশন এটা আছে। করলে এডিশন হয়ে গেল ওই প্যাক সেট দিয়ে, যেটা গ্যাস্ট্রিক প্যাক সেট, ওই সেট দিয়ে জি স্যার, এটা সেম করা সেট যায়। দিয়ে করা হয়। তবে স্যার ওটার ক্ষেত্রে Yes. বলতে যারা একটু এল্ডারলি পেশেন্ট, ফ্রেইল পেশেন্ট, কোনো অপারেটিভ প্রসিডিউর যেতে পারবে না, তাদের জন্য স্যার ওই প্রসিডিউরটা স্যার। রাইট। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। So mention 3 important indications for emergency laparotomy. তো আমরা তো স্টেবল পেশেন্টের আমরা এন্ডোস্কোপি ডিটেকশন করলাম, আমরা কখন ইমার্জেন্সি ল্যাপারোটমি করতে পারি? Clear intestinal obstruction. হ্যাঁ, এই যে আমরা যেগুলো বললাম, যেসব পেশেন্ট কমপ্লিকেটেড ভলভাস আছে বা কমপ্লিকেশন সাইন আছে, ওসব ক্ষেত্রে আমরা যাব। তাহলে আমরা দেখি যদি সাইন্স অফ গ্যাংগ্রিন থাকে, পেরিটোনিয়াল ফিচার থাকে, পারফোরেশন থাকে, পেশেন্ট হেমোডাইনামিক্যালি ইনস্টেবল এন্ড ডিটেকশন যদি আমাদের ফেইলড হয়, তখন আমাদের ইমার্জেন্সি ল্যাপারোটমিতে যেতে হবে। অথবা নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য ইন্ট্রাঅপারেটিভ স্টেপস? এখন আমরা প্রশ্ন করলে পারাঅপারেটিভ, আমরা এই পিকচারটা দেখলাম, এই কন্ডিশনটা। এখন আমাদের নেক্সট স্টেপ কি হবে? ডিটকশন করতে হবে। ডিটেকশন করতে হবে, তারপর assess the viability of the gut. ভাইব্রেটর মেসেজ করব, তারপরে যে ডিকম্প্রেশন করবে। ডিকম্প্রেশন করব। ঠিক আছে, তো আমাদের মোটামুটি স্টেপগুলো ওরা ভালোই বলছে। তো আমরা যদি দেখি, আমরা প্রথমে এটা ডিটেকশন করতে হবে। এখানে যেটা মনে রাখতে হবে, যেটা আমাদের ডিটেকশনটা খুব কেয়ারফুল করতে হয়, কারণ ডিটেকশন করার সময় দেখা যায় যেহেতু অনেক টেন্স কোলন, এখানে সেরোজাল টিয়ার হয় এবং পারফোরেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং স্পেশালি যেগুলো একটু ইস্কেমিক থাকে ওদের ক্ষেত্রে। তো আমাদের ডিটেকশনটা খুব কেয়ারফুলি করতে হবে। ডিটেকশন করার পর আমাদের একটু ভায়াবিলিটি অ্যাসেস করতে হবে, আমাদের কোলোনিক ওয়ালের ভায়াবিলিটি দেখতে হবে, সাইড বাই সাইড আমাদের একটু মেজোকোলনের ভেসেলের ইন্টিগ্রিটিও দেখতে হবে। নেক্সট আমাদের যেহেতু হিউজলি ডিস্টেন্ডেড এবং টেন্স কোলন, আমাদের একটু ডিকম্পোজিশন করতে হবে। আমরা হোয়াইট বর্ড নিডল দিয়ে বা এন্ডোটমি করে করতে পারি। সো আমাদের নেক্সট স্টেপ হবে আমরা কি রিসেকশন বা নন রিসেকশন। এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে, পেশেন্টের ইনস্টেবিলিটি, পেশেন্টের এজ, কোমরবিলিটি, সবকিছু মিলে আমরা তখন ডিসিশন নেবো যেটা আমরা রিসেকশন করবো অথবা নন রিসেকশন কোনো প্রসিডিউর আমরা যাব। ভেরি গুড। সো আমাদের নেক্সট কোশ্চেন, হাউ ডু ইউ অ্যাসেস বাউল ভায়াবিলিটি ইন্টারপ্রেটিভলি? কালার অফ দ্য কিভাবে গাট, অ্যাসেস করি? এই পেশেন্টের যেমন দেখা যাচ্ছে, এই পেশেন্টের কালার পিঙ্ক কালার, এই পেশেন্টের গাটটা ভায়াবলি মনে হচ্ছে। যদি আমাদের একটু সাসপিশন থাকে, তাহলে আমরা কিভাবে অ্যাসেস করতে পারি ভায়াবিলিটিটা? Hot pop compression with oxygen increase. আমাদের একটু সাসপিশন থাকলে আমরা হটমোন, এগুলো আমরা ম্যানেজমেন্ট অপশনে যাবে। আমরা অ্যাসেস করি কিভাবে? একটা তো কালার, আমরা কালার দেখে করি।
পেরিস্টালসিস হ্যাঁ বাউলের যে পেরিস্টালসিসটা আছে কিনা এটা কমন লার্নিং। তারপর আমাদের যে মেসেন্টেরিক সেলগুলো আছে এগুলো পালসেশন আছে কিনা, তো এভাবে এই উপায় আমরা করতে পারি। আর আমাদের যদি কোনো আইসিসি ফেসিলিটি থাকে, ইন্ডোসায়ানিন গেইন ফ্লুরোসেন্স কোনো ফেসিলিটি থাকে, তাহলে আমরা ওটা দিয়েও কিন্তু ভায়াবিলিটি অ্যাসেস করতে পারি। So color, peristalsis, mesenteric pulsation, ICG fluorescence, these are the common methods to assess bowel viability during operation. So এই পেশেন্টের বা একটা সেগমেন্ট ভুলভাসের পেশেন্টের আমাদের কি কি সার্জিক্যাল অপশন আছে আমাদের হাতে? সিগময়েড কোলেক্টমি ভায়াবল থাকে, আর যদি ভায়াবল না থাকে তাহলে আমাদের কি কি অপশন আছে? হার্টম্যান প্রসিডিউর। হার্টম্যান প্রসিডিউর আমাদের একটা অপশন। কখন আমরা হার্টম্যান প্রসিডিউরে যেতে পারি? যখন গ্যাংগ্রিনাস সিগমেন্ট থাকবে, তখন আমাদের গাটা ভায়াবল না, তখন আমরা হার্টম্যান যেতে পারি। ভেরি গুড। আর যদি আমাদের ভায়াবল থাকে তখন Resection of the dilated portion and end-to-end anastomosis. আমরা যদি ইলেকটিভ অপশনে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা প্রাইমারি অ্যানাস্টোমোসিস করতে পারি। ইসকেমিক হ্যাঁ নন ভায়াবল গাটে কিন্তু আমাদের রিসেকশন করে সাধারণত অ্যানাস্টোমোসিস করা হয় না, সেক্ষেত্রে আমাদের হার্টম্যান একটা অপশন। কোলেক্টমিতে অ্যানাস্টোমোসিস, হার্টম্যান প্রসিডিউর। আরো কিছু আমাদের নন অপারেটিভ মেজার্স আছে যেমন সিগমোডোপেক্সি, মেজোসিগমোডোপ্লাস্টি, যদি এগুলো রেয়ারলি করা হয়, দিস আর অপশনস ফর সাম পেশেন্টস। সো দিস আর দ্য সার্জিক্যাল অপশনস। তো আমাদের লাস্ট সাইড প্রবাবলি, so why is colectomy is considered the definitive treatment? আমরা নন অপারেটিভ না করে সিগমোডোপেক্সি, মেজোসিগমোডোপ্লাস্টি এগুলো না করে আমাদের why colectomy is considered the definitive treatment? Less recurrence rate. এটা দেখছি হ্যাঁ ভেরি গুড, এটা রিকারেন্স এটা সবচেয়ে কম। আর কিছু? আমরা দেখি আমরা যে রিডান্ডেন্ট সেগমেন্ট কোলন এটা আমরা রিমুভ করতে পারতেছি। আমাদের যদি অ্যানাটমিক্যাল কোনো অ্যাবনর্মালিটি থাকে সেটা আমরা কারেকশন হচ্ছে। যেটা আমরা দেখালাম রিস্ক ফ্যাক্টর আছে কিছু প্রি অপারেটিভ প্রিডিসপোজিং, সেগুলো আমাদের সব কারেকশন হবে, যেমন লং মেজেন্ট্রি, ন্যারো অ্যাটাচমেন্ট, এগুলো আমরা কারেকশন হবে যদি আমরা কোলেক্টমি করি। সো রিমুভস রিডান্ডেন্ট সিগময়েড, eliminates anatomical predisposition, and colectomy has the lowest recurrence rate. So it is the most important structure at risk during mobilization of the sigmoid mesocolon. আমাদের রিসেকশনের সময় কি কি আসলে মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার কি রিস্ক আছে? লেফট ইউরেটার। ভেরি গুড। তো আমাদের রুটে যখন আমরা ডিসেকশন করব বা রিটর্শন করব, আমাদের রিসেকশনের সময় সিগময়েড মেসোকোলন যখন আমরা মোবিলাইজ করব, আমাদের কেয়ারফুলি লেফট ইউরেটারটা একটু মোবিলাইজ করতে হবে এবং আমাদের খুব কেয়ারফুল হতে হবে আর কি। So our last question, when is subtotal colectomy preferred over segmental colectomy? আমরা সিগমেন্ট কোলেক্টমি না করে কখনো কখনো আমাদের একটু সাবটোটাল কোলেক্টমি করতে হয়। কোন কোন কেসে করতে হয়? টক্সিক মেগাকোলন। ঠিক আছে, না আমরা এই ভুলভুলাসের ক্ষেত্রে থাকি। এই পেশেন্টেরই ভুলভুলাসের পেশেন্ট, কখন আমরা সিগমেন্ট কোলেক্টমি না করে আমাদের একটু ওয়াইডার মানে স্পেকট্রামে আমাদের এক্সটেনশনে সাবটোটাল কোলেক্টমি করতে হবে। আমরা তো সবাই জানি When the ischemia is extensive, when there is failure of localized resection. হ্যাঁ ইস্কিমিয়া একটা, ঠিকই বলছে, ইস্কিমিয়া একটা অপশন আছে। আর এই যে আমাদের এখানে যদি এই অবস্ট্রাকশনটা টুইস্টিংটা এবং যাদের আইলোসিক্যাল ভাবটা কম্পিটেন্ট থাকে সেক্ষেত্রে একটা ক্লোজ লুপ অবস্ট্রাকশন হওয়ার চান্স থাকে। ক্লোজ লুপ অবস্ট্রাকশন হলে আমরা জানি প্রক্সিমাল বাউলও একই রকম ইস্কিমিয়া, পারফোরেশন, গ্যাংগ্রিন এগুলো হতে পারে। তাহলে যদি প্রক্সিমাল কোলনে যদি আমাদের ইস্কিমিয়া থাকে, মাল্টিপল ফোকাল ইস্কিমিয়া থাকে, বা আমাদের সিকামে ইটসেলফ ইস্কিমিয়া থাকে, বা সিকামে মানুষের পারফোরেশন হয়, সেসব ক্ষেত্রে করতে পারি। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্রনিক ভলভুলাস অ্যাসোসিয়েটেড পেশেন্টের মেগাকোলন থাকে, এল্ডারলি পেশেন্ট, সেক্ষেত্রে আমরা সাবটোটাল কোলেক্টমি করতে পারি। তাহলে আমাদের এই স্পেসিফিক তিনটা ইন্ডিকেশনে আছে: সিকাল পারফোরেশন কমপ্লিকেটিং সিগমেন্ট ভলভুলাস, ইস্কেমিক প্রক্সিমাল কোলন ডিউ টু কোলনিক অবস্ট্রাকশন, সিগমেন্ট ভলভুলাস and concomitant megacolon. So these are our indications for subtotal colectomy instead of segmental colectomy. Thank you, sir. Thank you. Thank you, Nurullah and Bia, for nicely moderating the session. Very good question. স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। Sure. স্যার ভলভুলাসের ক্ষেত্রে যে টুইস্টিংটা হচ্ছে এটা কি ক্লকওয়াইজ বা এন্টি ক্লকওয়াইজ হয়, বা এটার কোনো ইম্পর্টেন্স আছে কি?
ভলভুলাসের যে টুইস্টিং এটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ, আর এর ক্ষেত্রে ডিফারেন্স করে আমরা সিকাল ভলভুলাসের ক্ষেত্রে যেটা হয় ক্লকওয়াইজ। আর কোনো কোশ্চেন ফ্রম এনি স্টুডেন্ট? আমার একটু কোয়েশ্চেন আছে স্যার। শিওর। যে আমরা সবাই বলি প্রিডিসপোজিং ফ্যাক্টরের মধ্যে লোডেড কোলন, হাউ লোডেড কোলন কজিং ভলভুলাস, এটা একটু এক্সপ্লেন করো স্টুডেন্টের কাছ থেকে। কিন্তু মুখস্থ সবাই বলতে থাকি, এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি বুঝি কিনা। এনি স্টুডেন্ট প্লিজ। স্যার পেলভিক কোলন যখন লোডেড থাকবে এবং এট এ টাইম যখন স্যার লং মেজেন্টারি থাকবে, দেন ইট প্রিডিসপোজ টু রোটেশন স্যার। হাউ? আমার জিনিসটা Proximally, stool and gas cannot pass down, and distally, nothing can escape out. Because it causes a closed loop obstruction. নট ক্লোজ লুপ, বেসিক্যালি জিনিসটা হলো আমাদের জিনিসটা বুঝতে হবে। পেলভিক কোলনটা যখন রিটার্নেড থাকে, লং ঝুলে আসে, যখন প্রক্সিমাল দিয়ে ডিস্টালি বাল্ক অফ ফিকাল ম্যাটার কন্টেন্ট যখন মাইগ্রেট করে ম্যাক্সিমাম কনভেক্সিটি এখানে যাবে, যাওয়ার পরে এই লোডেড ব্লাডটা তখন টুইস্ট হয়ে যাবে এই ভারের জন্য, এটা প্রসিড করতে পারতেছে না। তখনই এই যে ম্যাক্সিমাম কনভেক্সিটি এরিয়াতে যাওয়ার পরে এটা বাড়ি খায়, তখন কোলনটা লোমেনে পাস করতে পারে না, তখন একটু বাড়ি উল্টায় যায়। এই জন্য এটা লোডেড কোলন বলা হয়। এবং এটা দেখবা সবসময় কাঁঠালের সিজনে বেশি হয়, এটা আমার অবজারভেশন। আমি সিলেটে যে সমস্ত রুগী পাইছি ম্যাক্সিমাম রুগীগুলোই দেখা যায় যে এই সময় পাওয়া যায়, বাল্ক অফ ফাইবার থাকে, ফিকাল ম্যাটার বাল্ক থাকে, দ্যাট মিন দ্য কজ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের আজকে অনেক ডিসকাশন হলো 4টা কেস নিয়ে। ভেরি গুড মডারেশন আমাদের অল ফ্যাকাল্টি। এখন আমি একটু কমেন্ট নেই। শহীদ, এনি উইল ইউ মেক এনি কমেন্ট আবাউট টুডেজ ওয়েবিনার? না, সবকিছুই স্যার ভালোভাবে ডিসকাস হয়েছে। আমার মনে হয় যে এগুলা অস্পির জন্য বা ইউর জন্য খুব একটা ভালো স্টেশন হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। প্রফেসর সাহেব, ওভারঅল কমেন্ট? ওভারঅল স্যার প্রথম স্টেশনে আমি ছিলাম না, বাকি যেগুলো দেখছি এক্সেলেন্ট প্রেজেন্টেশন, এবং এই যে লেটেস্ট ইনফরমেশন গুলো যে স্যার সবাই ভেন্টিলেট করতে পারতেছেন, এই জন্য আমি কনগ্রেচুলেট টু ইউ অ্যান্ড অল ইউর টিমস। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রফেসর ইব্রাহিম, মানে হোয়াট অ্যাবাউট আওয়ার ফ্যাকাল্টি, ভেরি ব্রিলিয়ান্ট ফ্যাকাল্টিস? দে আর ভেরি ভেরি গুড। আমরা আজকে অনেক কিছু শিখলাম ওদের কাছ থেকে, যেমন কিমোপোর, তারপর চ্যালেঞ্জেস অ্যাবাউট দ্য প্যারাস্টোমাল হার্নিয়া, এগুলোর ইভ্যালুয়েশন, তারপরে ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, তারপর ফোরেন্স গ্যাংগ্রেস, ভেরি কমন জিনিস, এই জিনিসটা কিভাবে প্যাথোফিজিওলজি, তারপর ট্রিটমেন্ট এই সম্পর্কে, এবং ফাইনালি দ্য ভলভাসকুলার সিগময়েড কোলন, এগুলো সব বার্নিং ইস্যু, এগুলো ওদের ফেস করতে হবে প্র্যাকটিক্যাল লাইফে। সো আজকের ডিসকাশনের মধ্যে দিয়ে সবটাই মনে হয় অত্যন্ত পরিষ্কার হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, থ্যাংক ইউ প্রফেসর ইব্রাহিম। স্যার, মারগুপ স্যার, কনক্লুডিং কমেন্ট অ্যান্ড অ্যাডভাইস টু স্টুডেন্টস? আমার হলো ডিটো আগের কথাই, লেখাপড়া করতে হবে। লেখাপড়া না থাকলে পরে এগুলি অ্যাডভান্সমেন্ট জানা যাবে না, প্রয়োগ করা যাবে না, এবং না করতে পারলে তখন হারাই যাবে, কোনো দাম থাকবে না। রাইট স্যার। মূল্য নির্ধারণ করতে হলে পরে এই সমস্ত কিছু এগুলি সব বুঝতে হবে, জানতে হবে, প্রোভাইড করতে হবে, এগুলি প্র্যাকটিস করতে হবে। শুধু গলবাড়ার করে চললে হবে না, তো বাকিগুলি কাজগুলি করতে হবে তো, এবং রোগীর প্রশ্নের উত্তর দিতে হবে, কেন হইলো, কি হইলো, কেমনি হবে, ভবিষ্যতে কি হবে, এগুলি সবই ভবিষ্যতে আরো জানতে চাইবে পেশেন্টরা। হ্যাঁ, অবশ্যই জানতে চাইবে, এবং আরো এগুলি আরো ইমপ্রুভমেন্ট হবে, সেটা তখন ক্যাচ করা সুবিধা হবে আর কি। স্যার ঠিক আছে, ভালো হয়েছে স্যার। আর মানে কমেন্ট অ্যাবাউট আওয়ার মানে টুডেস ফ্যাকাল্টিজ? ফ্যাকাল্টিরা তো সুপার সুপার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, রিয়েলি সুপার, মানে অ্যামেজিং, সিম্পলি লেখাপড়া করতেছে, ফ্যান্টাস্টিক। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। তো উইথ দিস ফিউ আমরা আজকে শেষ করি। নেক্সট মঙ্গলবার আবার দেখাবে ইনশাল্লাহ, সেম টাইম। টিল দেন স্টে ব্লেসড। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। প্রফেসর ইব্রাহিম, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে।